নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী বৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। স্বপ্ন সারথীর ভুবনে আর সাফল্যের ভুবনে সবাইকে স্বাগতম। আজ আমরা ইংরেজি লেকচার শিট 2, স্পেশালি ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের 2 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। এবং আমরা এর আগের ক্লাসটি ছিল আমাদের ইংরেজি সাহিত্যের প্রথম ক্লাস। এবং আশা করি যে আগের ক্লাসটি ভালো লেগেছে। এবং যারা ক্লাসটি করতে পারেননি, তারা ওই আগের লেকচার শিটটা বারবার কয়েকবার দেখে নেবেন, দেখবেন যে ইংরেজি সাহিত্য আপনার কাছে খুব সুন্দর লাগবে, সহজ লাগবে। এবং পড়তে আর অসুবিধা হবে বলে আমি মনে করি না। এবং আমরা যা পড়বো আর সেগুলোই পরীক্ষায় আসবে। তা কথা বাড়াবো না, আমরা এখনই আমরা চলে যাবো আমাদের লেকচার শিটে। আর যদি কোনো কিছু কেউ না বুঝি, আমরা আপাতত একটু টেক্সট করবো। আচ্ছা, আমরা গতদিন জেনেছিলাম যে ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ, সেখানে আমরা দেখেছিলাম যে ইংরেজি সাহিত্যকে আমরা 8টি প্রধান ভাগে ভাগ করেছিলাম। কারণটা কি, যে ইংরেজি সাহিত্যকে সোজাভাবে মনে রাখার জন্য, সহজভাবে মনে রাখার জন্য বিভিন্ন ঐতিহাসিক তারা কি করছেন, ইংরেজি সাহিত্যকে বিভিন্নভাবে ভাগ করেছেন। তার মধ্যে আমরা একটা সর্বজন স্বীকৃত একটা আম, যে মতবাদ, ইংরেজি সাহিত্যের ডিভিশন, যেটা এম এইচ আব্রাহামস তার গ্লোসারি অফ লিটারি টার্মস বইতে উল্লেখ করেছেন, তার আলোকে আমরা যুগবিভাগ করেছিলাম। এবং আমরা গত ক্লাসে পড়েছিলাম যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এবং দ্য মিডিল ইংলিশ পিরিয়ড, এই দুইটা এস সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছিলাম আমরা। এবং আজ আমরা পড়ব দ্য রেনেসা পিরিয়ড, অর্থাৎ দ্য রেনেসা পিরিয়ডের আগ পর্যন্ত আমরা পড়েছিলাম, দ্য ব্যারেন এজ এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ব্যারেন এজটা কি, অর্থাৎ জিফ্রে চসার তিনি 1340 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1400 খ্রিস্টাব্দে মারা যান। এবং এই যে যে জিফ্রে চসার তিনি 1400 খ্রিস্টাব্দে মারা যান, এই মারা যাওয়ার সাথে সাথে ইংরেজি সাহিত্যে ইংরেজি সাহিত্যে যে বিকাশ থেমে যায়। অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথে তখন সেই যে সময়টা প্রায় 100 বছর আমরা বলতে পারি, 1400 থেকে 1500 সাল পর্যন্ত তেমন একটা সাহিত্যিক নিদর্শন নেই। এই জন্য এই সময়টাকে দ্য ব্যারন এজ বলা হয়ে থাকে, বা অন্ধকার যুগ। সিমিলারলি বাংলা সাহিত্য আমরা অন্ধকার যুগ সম্পর্কে পড়েছি, জেনেছি। যেমন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ছিল 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। ঠিক সিমিলারলি আমরা ইংরেজি সাহিত্যে এটা পাচ্ছি। এবং এরপরে এই যে 100 বছরের যে আমরা হিসাবটা পেলাম, 1500 সাল পর্যন্ত বা 1485 সাল পর্যন্ত ব্যারেনেস, এরপরে যে নবযুগের সূচনা ঘটে সেটাকে বলা হয় থেকে রেনেসা পিরিয়ড। এই রেনেসা পিরিয়ড অর্থাৎ একটা, এটা হচ্ছে রিবার্থ, রিভাইভাল। কিসের রিবার্থ বা কিসের রিভাইভাল? রিভাইভাল অফ লার্নিং, অর্থাৎ জ্ঞানের বিকাশ, জ্ঞানের পুনর্জন্ম, সেটা হচ্ছে দ্য রেনেসা পিরিয়ড। এইটার সাইজটা একটু ছোট করে দেন। আচ্ছা, দ্য রেনেসা পিরিয়ড, তাহলে আমরা দেখছি যে 1500 থেকে 1660 এর ব্যাপটিক্যাল। তা এর প্রথমে আমরা দেখবো যে প্রিপারেশন ফর রেনেসা, অর্থাৎ এই যে যে নতুন একটা যুগ আসলো, এই যে নতুন যুগ, এই নতুন যুগ হতে গেলে একটা প্রস্তুতি লাগে। এই রেনেসা পিরিয়ডের প্রস্তুতি চলছে, সেটাকে যে প্রস্তুতি পিরিয়ডকে বলা হয় যে প্রিপারেশন ফর রেনেসা। অর্থাৎ কিছু কিছু কবি সে কি করেছেন, এই রেনেসার যে বৈশিষ্ট্য তারা ধারণ করেছেন, তারা এটার প্রচার করেছেন, প্রকাশ করেছেন, তারা পরবর্তী কবিদেরকে তাদের এই ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত করেছেন। এই সময়টা ছিল প্রিপারেশন ফর রেনেসা। এবং এরপরে আসে, এটা ছিল কত প্রিপারেশন, কত 1500 থেকে 1558। এবং এরপরে 1558 থেকে 1603, এই যে সময়টা, এইটা হচ্ছে ইংরেজি সাহিত্যের টার্নিং পয়েন্ট, দ্য এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড হচ্ছে রেনেসা পিরিয়ডের একটা অংশ। এবং এই এলিজাবেথান পিরিয়ডটা এত গুরুত্বপূর্ণ যে
এই এলিজাবেথান পিরিয়ডটাকে, এই যে এলিজাবেথান পিরিয়ডটাকে বলা হয় থাকে ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ, অর্থাৎ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে। কারণ কি, ইংরেজি সাহিত্যের যে বড় বড় রাইটার, উইলিয়াম শেক্সপিয়ার, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো, এডমান্ড স্পেন্সার, তারা এই যুগে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই এলিজাবেথান পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে স্বর্ণালী যুগ। সোনালী যুগ হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। তাহলে এই যে প্রিপারেশনের পর এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603, এবং এই নামটা করা হয় রানী এলিজাবেথের নামে, কুইন এলিজাবেথের নামে। দ্য নেম ওয়াজ দ্য এজ ওয়াজ নেমড আফটার দ্য নেম অফ দ্য কুইন এলিজাবেথ। এরপরে আরো ছোট ছোট কিছু ডিভিশন আছে, যেগুলা কি আছে, জ্যাকোবিয়ান এজ, জ্যাকোবিয়ান এজ, যেটা 1603 থেকে 1625, ক্যারোলাইন এজ 1625 থেকে 1649, এরপরে আছে দ্য কমনওয়েলথ পিরিয়ড 1649 থেকে 1660, এরপর আছে শেক্সপিয়ার এজ 1590 থেকে 1616, দ্য পিউরিটান পিরিয়ড 1620 থেকে 1660। আমরা 3 থেকে এই যে 25, 25 থেকে 49, 1960 দেখেন, এর ভিতরেই কিন্তু আবার এই এই ছোট ডিভিশনটা আছে এর ভিতরে। সুতরাং এইটা হচ্ছে মেইন। আর এটা আপনি এমনি জেনে রাখেন, অনেক সময় আসতে পারে, যে অনেক সময় আসে পরীক্ষা, পিউরিটান পিরিয়ডের স্প্যান কত, ডিউরেশন কত, আসতে পারে। তাহলে আমরা এই রেনেসাঁ পিরিয়ড সম্পর্কে এখন আমরা ব্যাপক জ্ঞান লাভ করবো এবং জানবো, এবং আনন্দের সাথে, যে সাহিত্য যে মজার, সাহিত্য যে আনন্দ আছে, সেটা আমরা গত ক্লাসেও বুঝতে পেরেছি, আমরা আজও বুঝতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি এখন এলিজাবেথের পিরিয়ডে, জাস্ট আমরা একটু এজ দেখে নিলাম যাতে আমাদের মনে থাকে ভালো। এই যে আমরা গত ক্লাস আমরা এই দা ব্যারেন এজ এই পর্যন্ত পড়েছিলাম। তো একটু আগে আপনাদেরকে বললাম ব্যারেন এজটা কোনটা, অনুর্বর এজ, যে যুগে সাহিত্য বন্ধ হয়ে গেছে, অর্থাৎ জিপ্রে চসারের মৃত্যুর পরে ইংরেজি সাহিত্যে কি হয়েছে, একটা ক্রান্তি লগ্ন ছিল, অনুর্বর অবস্থা ছিল, কোনো সাহিত্যের প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল। তাই সময়টাকে ডার্ক এজ বা ব্যারেন এজ হিসেবে আখ্যায়িত করা হয়। এরপরে সে রেনেসাঁ পিরিয়ড, এর স্থায়িত্বকাল কত, 1500 খ্রিস্টাব্দ থেকে 1660। এখানে কিছু তথ্য আছে আমরা জানবো, এই তথ্যগুলো সো মাচ ইম্পর্টেন্ট ফর আস। এগুলো কি দেখেন, অনেক সব পরীক্ষায় আসে রেনেসা কি ভাষার শব্দ, আপনাকে জানতে পারে রেনেসা হচ্ছে একটা ফার্সি শব্দ। রেনেসা ইজ আ ওয়ার্ড হুইচ হ্যাজ বিন ড্রাইভড ফ্রম ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ভাষা থেকে এই শব্দটা নেওয়া হয়েছে রেনেসা, যার অর্থ কি, রিবার্থ অর রিভাইভাল অর রিজেনারেশন, যার অর্থ হচ্ছে পুনর্জন্ম, কিসের, অফ লার্নিং, অর্থাৎ শিক্ষার পুনর্জন্ম হচ্ছে রেনেসা। রেনেসা ইউরোপের একটি ঐতিহাসিক যুগ, যার ব্যাপ্তিকাল ছিল চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী। এই রেনেসার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা, আমরা জানি শিল্প বিপ্লব, ঠিক সিমিলারলি ওই সময় যে রেনেসাটা আসলো, রেনেসা একটা শিল্প বিপ্লবও ছিল। কিন্তু আমরা যে রেনেসার কথা পড়ছি, আমরা যে রেনেসার কথা জানছি, এই রেনেসা হচ্ছে, এটা হচ্ছে কি সাহিত্যের পুনর্জাগরণ, রিভাইভাল অফ লার্নিং, রিভাইভাল অফ লার্নিং, এটা হচ্ছে আহ রেনেসা। এ সময় কি ইউরোপের শিল্প, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞানে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়। ইউরোপে রেনেসাঁ শুরু হয়েছিল চতুর্দশ শতাব্দীতে। তাহলে আপনার পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, এটা জেনারেল নলেজেও আসে, যে ইউরোপের রেনেসাঁ শুরু হয় কত শতাব্দীতে, ইউরোপের রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে, চতুর্দশ শতাব্দীতে এই ইউরোপে রেনেসাঁর পুনর্জাগরণ ঘটে। কোথায়, এটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহরে, ইতালির ফ্লোরেন্স শহরে, এই নামটাও আসে। অনেক সময় বলে যে কোথায়, ইটালিতে, আবার বলে ইতালির কোথায়, ফ্লোরেন্স শহরে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোকে রেনেসাঁ ম্যান বলা হয়ে থাকে। লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো, এই যে ইনারা দুজন পেইন্টার, দে আর দ্য পেইন্টার্স অফ অফ দ্য টাইম এন্ড দে আর কল্ড রেনেসাঁ ম্যান। তাদেরকে কি করা হয়, রেনেসাঁ ম্যান বলা হয়ে থাকে। এবার আমরা, নাও উই আর গোয়িং টু ওয়াচ আর সি সাম ফেম ফিচার্স। ফিচার্স গুলো এত গুরুত্বপূর্ণ কেন, অর্থাৎ আপনি যদি একটা সাহিত্য সম্পর্কে জানতে চান, ফিচার জানেন, তখন বুঝবেন ওই যুগের সাহিত্যে
এর ভাবধারা কেমন, কেমন হতে পারে, তাদের নায়ক নায়িকাদের, হিরো হিরোইনদের, তাদের চিন্তা ভাবনা কেমন, ক্যারেক্টার গুলো চিন্তা ভাবনা কেমন, আপনি এগুলো বুঝতে পারবেন। দেখেন এখানে বলা হচ্ছে মেইন ফিচার্স কি, মেইন ফিচার্স অফ দিস ইরা, এগুলা কি, প্যাশন ফর নিউ নলেজ এন্ড লার্নিং, অর্থাৎ এই এলিজাবেথিয়ান পিরিয়ডে যদি বলি আমরা, বিশেষ করে আমরা যদি বলি যে এটা আমরা যে রেনেসা পিরিয়ড পড়তে যাচ্ছি, তাহলে রেনেসা পিরিয়ডের মেইন বৈশিষ্ট্য হচ্ছে কি, নিউ নলেজ, মানুষের অজানাকে জানার প্রতি আকাঙ্ক্ষা, লার্নিং, নতুন জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা, ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার। ওই সময় মানুষ কি করতো, আনলিমিটেড সম্পদ অর্জন করতে চাইতো, পাওয়ার অর্জন করতে চাইতো। আমরা আজকে পড়বো, একটু পরেই আমাদের আলোচনা আসবে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর তার যে কালোজয়ী ট্র্যাজেডি, নাম কি, ডক্টর ফস্টাস, আপনারা অনেকে জানেন। ডক্টর ফস্টাস, তার কি হয়েছে, পাওয়ারের প্রতি কি হলো, পাওয়ার বলতে কি এখানে একটা পাওয়ার মানে দেখা যাচ্ছে যে সে অনেক কিছু শিখছে, কিন্তু পরবর্তী তার জাদুবিদ্যার প্রতি অনেক আকর্ষণ বাড়লো, তার মাধ্যমে সে অনেক পাওয়ার পাইলো। এটাও এক ধরনের পাওয়ার। আমরা যদি দেখি বিভিন্ন শেক্সপিয়ারের আমরা ট্র্যাজেডি গুলো দেখি, ম্যাকবেথ, ম্যাকবেথ সে কি করছে, ক্ষমতা লোভী ছিল। আমরা এগুলো জানবো। এই সব কিছু হচ্ছে কি, ওয়েলথ অ্যান্ড পাওয়ার এই যুগকে ধাবিত করেছে। লাভ অফ অ্যাডভেঞ্চার্স, এখানে কি করছে, অ্যাডভেঞ্চারের প্রতি হচ্ছে লাভ, অর্থাৎ বিভিন্ন অভিযানে যেতে যাচ্ছে, জীবনের তারা পরোয়া করছে না। এই যুগের যে ক্যারেক্টার গুলা, তাদের মধ্যে আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো। লাভ অফ ওয়ান কান্ট্রি, দে লাভ দেয়ার কান্ট্রি সো মাচ, দে আর প্যাট্রিয়টস। লাভ অফ বিউটি, দে লাভ বিউটি অ্যান্ড দে আর অলওয়েজ রানিং আফটার বিউটি। তারা সৌন্দর্যের পূজারী ছিল, সেগুলো আমরা দেখতে পাবো। লাভ অফ হিউম্যানিজম, তারা মানবতার পূজারী ছিল, মানুষকে ভালোবাসছে তারা। লাভ ফর দ্য ফার্স্ট, এই আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ কি, তারা অতীত স্মৃতিমন্থর করতেন, অর্থাৎ অতীতের অনেক ঐতিহ্যকে তারা কি করতেন, তার দ্বারা কি করতেন, লালায়িত হতেন, স্মৃতিকাতর হয়ে পড়তেন। এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পাবো। তাহলে আমরা রেনেসাঁ সম্পর্কে জেনেছি, এখন নাও উই আর গোয়িং টু প্র্যাকটিস সাম এমসিকিউস। এমসিকিউস, হাউ এমসিকিউস উইল বি সেট ফ্রম দিস টপিকস। লেটস লার্ন অ্যান্ড প্র্যাকটিস। নাম্বার ওয়ান বলছে রেনেসাঁ কথাটির অর্থ কি, দেখেন মহাহিসাব নিরীক্ষক পরীক্ষায় আসছে অধিক 98 সালে এসেছে। দেখেন রেনেসাঁর অর্থ হচ্ছে কি, আমরা একটু আগে জানলাম নবজীবন, পুনর্জাগরণ। রেনেসাঁ কথার অর্থ হচ্ছে নবজীবন। রেনেসাঁ শব্দটির অর্থ পুনর্জন্ম অর রিবার্থ, সিমিলার। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেনেসাঁ, রেনেসাঁর অর্থ কি, রিভাইভাল অফ লার্নিং। রেনেসাঁ ইজ আ পিরিয়ড অফ রিভাইভাল অর রিবার্থ অফ লার্নিং। দেখেন একই কোয়েশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে এসেছে। রেনেসাঁ হলো শিল্প আন্দোলনের নাম। কোন শতকে ইউরোপে রেনেসাঁ শুরু হয়, একটু আগে পড়লাম 14শ শতাব্দীতে। দেখেন কতগুলো পরীক্ষা এসেছে প্রশ্নটি। ইউরোপিয়ান রেনেসাঁ রেফার্স টু, ইউরোপিয়ান রেনেসাঁ বলতে কি বোঝায়, রিজেনারেশন অফ আর্টস এন্ড লিটারেচার স্টার্টিং ইন ইটালি। রিজেনারেশন, রিবার্থ একই কথা, পুনর্জাগরণ, পুনর্জন্ম। Number question number 8, and the beginning of the Renaissance may be traced to the city of Florence. আমরা একটু আগে পড়েছি, সেইটাই দেখেন কোশ্চেন গুলা বিভিন্ন ভাবে আসতেছে। আর রেনেসাঁ ফার্স্ট কেম টু ইটালি। এবার আমরা দেখেন আমরা প্রিপারেশন ফর রেনেসায় যাচ্ছি, অর্থাৎ রেনেসাঁ সম্পর্কে ধারণা লাভ করলাম। রেনেসাঁ, হোয়াট ইজ রেনেসাঁ, হোয়াট ইজ দ্য মেইন ট্রেটস অর মেইন ফিচার্স অফ রেনেসাঁ পিরিয়ড আমরা জেনেছি। এখন নাও উই আর গোয়িং টু লার্ন প্রিপারেশন ফর রেনেসাঁ, অর্থাৎ কিভাবে রেনেসাঁর প্রস্তুতি চলছিল। রেনেসাঁর প্রস্তুতি পর্বে কয়েকজন কবি স্মরণীয়, অর্থাৎ তারাই কি করেছিলেন, এই রেনেসাঁ পিরিয়ডের বৈশিষ্ট্যকে ধারণ করেছিলেন, রেনেসাঁকে আপল করেছিলেন। দে আপেল দ্য ট্রেডস অফ রেনেসাঁ পিরিয়ড। তা আমরা ফার্স্ট উই উইল লার্ন কে, স্যার থমাস মোর, স্যার থমাস মুর। ইনার কথা আপনারা অনেকে জেনে থাকেন, এবং সর্বদা বলা হয়ে থাকে ইউটোপিয়ান ওয়ার্ল্ড, যে কল্পরাজ্য, এই কল্পরাজ্যের কথা আমরা জানি। আমরা জানি বেগম রোকেয়ার কল্পরাজ্য ছিল সুলতানাস ড্রিম। আপনারা অনেকে জানেন সুলতানার স্বপ্ন, এটাও একটা কল্পরাজ্য ছিল। সে রাজ্যে সুলতানা কি করেছে, স্বপ্ন দেখেছিল, সে রাজ্যে নারীর অবস্থায় পুরুষ, পুরুষের অবস্থায় নারী। তিনি দেখেছিলেন, সেই যুগে দেখেছিলেন যে একটা নারী কি করছে, ওখানে দেখাচ্ছেন যে যেখানে আমাদের সমাজে পুরো নারীরা পর্দা করছেন, কিন্তু রোকেয়ার স্বপ্নে কি ছিল, পুরুষরা পর্দা করছে। দেখা যাচ্ছে যে পুরুষরা রান্না বান্না করছে, নারীরা বাইরে আসছে। কিন্তু
আমরা দেখতে পাচ্ছি রোকেয়ার স্বপ্ন এখন পূরণ হয়ে গেছে। এখন অনেকেই আছেন, আমরা জানি আমাদের বড় বড় যারা হচ্ছে কুক, সবাই পুরুষ, নারীরা কিন্তু বড় বড় কুক না। এরকম অনেক ক্ষেত্রেই যে তারই স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে, নারীরা বিমান চালাচ্ছেন। তিনি বিমানের স্বপ্নও দেখেছিলেন, অথচ তখন কিন্তু বিমান আবিষ্কৃত হয়নি। ঠিক তেমনি এই স্যার থমাস মুর, ইনি এমনই একটা পৃথিবীর কথা, একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের কথা চিন্তা করেছিলেন। তাহলে চিন্তাটা তিনি কোথায় কি করেছিলেন, এই ইউটোপিয়া উপন্যাসে তিনি তুলে ধরেছিলেন। আর এই এই যে যে আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম, এই বৈশিষ্ট্যগুলাই এখানে পাওয়া যায়। এখানে বলা যাচ্ছে, দেখেন আমরা তো জানি যদি স্যার থমাস মুর অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, তিনি আইনজীবী হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ল্যাটিন ও ইংরেজি উভয় ভাষায় প্রচুর লেখালেখি করেন, কিন্তু তিনি অমর হয়ে আছেন তার বিখ্যাত উপন্যাস ইউটোপিয়ার জন্য। তিনি উপন্যাসটি 1516 সালে ল্যাটিন ভাষায় রচনা করেন। তাহলে ইউটোপিয়া উপন্যাসটি, এর যে মেইন ভার্সন, মাদার ভার্সন, রুট ভার্সন, সেটা ছিল কি কি ভাষায় লেখা? ল্যাটিন ভাষায়। কিন্তু উপন্যাসটি এত ভালো যে পরবর্তী তার মৃত্যুর পরে 1551 সালে বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়। ইউটোপিয়া উপন্যাসের গ্রিক অর্থ কোথাও নয়, এর গ্রিক অর্থ কোথাও নয়। এখানে বলছে অ্যান ইমাজিনারি প্লেস অর স্টেট ইন হুইচ এভরিথিং ইজ পারফেক্ট। এটা এমনই একটা ইমাজিনারি স্টেট যেখানে সবকিছুই নিখুঁত, সবকিছুই সুন্দর। এই গ্রন্থটি দুইটি অংশ আছে। প্রথম অংশে আছে চেনা জানা দেশের চিত্র, যা ইংল্যান্ডের নিপীড়িত, নির্যাতিত, দুর্ভাগ্যপীড়িত মানুষের চিত্র, অর্থাৎ একটা অপ্রেস সোসাইটিকে তুলে ধরেছেন। আর দ্বিতীয় অংশে এঁকেছেন অচেনা, অজানা, অদেখা এক আদর্শ দেশের চিত্র, যেখানে কোনো অ্যানার্কি নেই, আছে কি অর্ডার, আছে হচ্ছে মানব হিউম্যানিজম, আছে লাভ, আছে হেল্পিং হ্যান্ড। তাহলে আমরা এখান থেকে কেমন এমসিকিউ আসে একটু দেখে নেই। দ্য ইউটোপিয়া ইজ এ আর অ্যান নোবেল। হু রোট ইউটোপিয়া? স্যার থমাস মুর। এবার যদি আমরা দেখি, দেখেন আমরা পরের বিষয়টা দেখি যে পরে আলোচনায় যাবো, তার স্যার থমাস উইয়াট। স্যার থমাস উইয়াট, আমরা স্যার থমাস উইয়াট কেন স্মরণীয় বরণীয়? আমরা সবাই সনেট পড়েছি, সনেট সম্পর্কে জানি। এই সনেট আসছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে। ইটালিয়ান কবি পেত্রার্কো, তিনিই প্রথম সনেট উদ্ভাবন করেন। তার মানে ইটালিয়ান ভাষা আর ইংরেজি ভাষা তো এক নয়। এই যে যে পেত্রার্কো যে সনেট আবিষ্কার করেন, তার এই সনেটকে, সনেটের আলোকে, তার ওই নিয়ম অনুসরণ করে ইংরেজি সাহিত্যে যিনি প্রথম সনেট লিখেন, সেই কবির নাম হচ্ছে স্যার থমাস উইয়াট। স্যার থমাস উইয়াট ইনি কি করেছিলেন? প্রথম সনেট লিখেছিলেন ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাধারণত সনেট তিন প্রকার, ইংরেজি সাহিত্যে সনেট তিন প্রকার। একটা হচ্ছে পেট্রার্কান সনেট, একটা হচ্ছে আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, আর অ্যানাদার ওয়ান হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। স্যার থমাস উইয়াট তিনি কি করেছিলেন? পেট্রার্কের ধাঁচেই সনেট রচনা করেছিলেন। ইংরেজি সাহিত্যে প্রথম সনেট রচনাকারী এই ইংরেজ সাহিত্যিক, একই সাথে ছিলেন রাষ্ট্রদূত ও গীতিকবি। তিনি মূলত পেট্রার্কান ধাঁচে সনেট রচনা করতেন। বেঁচে থাকার অবস্থাতে কোনো কবিতার বই প্রকাশ না পেলেও মৃত্যুর 15 বছর পর তার প্রথম কবিতার বই সংস অ্যান্ড সনেটস, ইউজুয়ালি কল দ্য টোটালস মিসসেলেন্সি, 1557 যৌথভাবে প্রকাশ পায়। তাহলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে টোটালস, টোটালস মিসসেলেন্সি, এটা কার লেখা? বিভিন্ন পরীক্ষায় বারবার আসে টোটালস মিসসেলেন্সি, স্যার থমাস উইয়াট। এটা কি করেছে? তিনি কি যৌথভাবে প্রকাশ পায় বইটা। স্যার থমাস ওয়েটের বই আমরা জানবো যে টোটালস মিসসেলেন্সি, এবং এর আরেকটা নাম আছে সংস অ্যান্ড সনেটস। সংস অ্যান্ড সনেটস। তাহলে আমরা দেখি ইন হুইচ স্টাইল ডিড স্যার থমাস উইয়াট রাইট সনেট। স্যার থমাস উইয়াট, উইয়াট কোন স্টাইলে তিনি কি করেছিলেন? সনেট লিখেছিলেন। এবং তার স্টাইলটা ছিল কি? পেত্তার্কান, অর্থাৎ পেত্তার্কের যে আবিষ্কৃত সিস্টেম, সেটাকে তিনি অনুসরণ করেছিলেন। এই বিষয়গুলো শুধুমাত্র ইংরেজি সাহিত্য না, জেনারেল নলেজে অনেক সময় এখান থেকে প্রশ্ন করে থাকে। এবার আমরা দেখেন, এই যে যে আমরা প্রিপারেশন ফর রেনেসা পড়ছি, এখানে আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পড়বো এখন, যেটা আমাদের জেনারেল নলেজ কুইজ প্রতিযোগিতা এইসব জায়গায় প্রশ্ন করে থাকে। যে এই যে যে আমরা কমেডি পড়ি, ট্র্যাজেডি পড়ি, তাহলে আসলো কিভাবে?
এর প্রথম কি আমরা বাংলায় পড়েছি, প্রথম বাংলা ট্র্যাজেডির নাম কি, প্রথম বাংলা কমেডির নাম কি আমরা পড়েছি না? ঠিক সিমিলারলি ইংরেজিতেও কিন্তু প্রথম বাংলা ট্র্যাজেডি কি, বাংলা কমেডি কি, এসব কিন্তু আছে। এগুলো আসলে সার্থক নয়, কিন্তু প্রথম ধরা হয়। যেমন নিকোলাস ইউডলের লেখা রালফ রয়স্টার ডয়স্টার, এই যে কমেডিটা, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি, রালফ রয়স্টার ডয়স্টার। এর লেখক হচ্ছে নিকোলাস ইউডল। নিকোলাস ইউডল, বা অনেকে উচ্চারণ অন্যভাবে করে থাকে, নিকোলাস উডলও বলে থাকে। তো যাই হোক, নিকোলাস ইউডলের রালফ রয়স্টার ডয়স্টার হচ্ছে প্রথম ইংরেজি কমেডি। যেহেতু আমরা আলোচনা করছি কমেডি এবং ট্র্যাজেডি কি, একটু জেনে নেই হোয়াট ইজ কমেডি অ্যান্ড হোয়াট ইজ ট্র্যাজেডি। কমেডি হচ্ছে এমন একটা জিনিস, সাধারণত বলা হয় থাকে কমেডি আনন্দ, দেখা যাচ্ছে কমিক এলিমেন্ট দিয়ে শুরু হয়, এবং কমিক বলা যাচ্ছে যে এরকম আমরা বলতে পারি যে কমেডি স্টার্টস উইথ হ্যাপিনেস অ্যান্ড অলসো এন্ডস উইথ হ্যাপিনেস। মানে ভাবা যাচ্ছে যে একটা কমেডি সে আনন্দ দিয়ে শুরু হয়ে আনন্দ দিয়েই কি হয়, শেষ হয়। অর্থাৎ কমেডির ফিনিশিংটা সবসময় আনন্দকর। আমরা দেখি একটা সিনেমায় শেষে নায়ক নায়িকা মিলে যায়, কত দুঃখ কষ্ট থাকে কিন্তু শেষে মিলে যায়, এই যে যে কমেডি। কিন্তু ট্র্যাজেডিটা কি হয়, ট্র্যাজেডিটার এন্ডিংটা সবসময় খুবই দুঃখজনক। এটা লাস্ট শেষে দেখা যাচ্ছে অনেক ব্লাডশেড ঘটে, অনেক মৃত্যুর ঘটনা ঘটে কমেডিতে, ট্র্যাজেডিতে। এইটা হচ্ছে ডিফারেন্স। তবে যদি আমরা অ্যারিস্টটলসের যে পোয়েটিক্স গ্রন্থ, সেখানে যদি আমরা কি করি, তাহলে ওখানে উনি বলেন যে ট্র্যাজেডিতে ট্র্যাজেডিতে কোনো কমিক এলিমেন্টস থাকবে না। এখানে একটু শেক্সপিয়ারের সাথে একটু সমস্যা আছে, শেক্সপিয়ার মিলিয়ে ফেলছেন। তা যে কারণে শেক্সপিয়ারের অনেক অনেক কিছু কিছু কমেডিকে ট্র্যাজিক কমেডি, বা কিছু কিছু ট্র্যাজেডিকে ট্র্যাজিক কমেডি বলা হয়ে থাকে, যদিও এটা ভ্যালিড না অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। আমরা দেখবো যে দেখেন, এই যে নিকোলাস ইউডেলের আলফা রয়স্টার ডয়স্টার, এটা হচ্ছে প্রথম কমেডি। এবং এর যে চরিত্র, প্রথম প্রধান চরিত্র, সেটা ছিলেন কে, রয়স্টার ডয়স্টার। এবং তিনি ছিলেন একজন কাওয়ার্ডলি ম্যান, এবং একটা অনেক বোকা টাইপের লোক। অ্যান্ড শি ফেল ইন লাভ উইথ উইডো, অ্যান্ড দেয়ার লাভ ডিডেন্ট বিকাম সাকসেসফুল, তাদের লাভ সাকসেসফুল হয় নাই। এবং এটা একটা হাস্যরসাত্মক একটা কমেডি ছিল। এবং আমরা দেখবো যে প্রথম ট্র্যাজেডি কি ইংরেজি সাহিত্যের, সেটার নাম হচ্ছে গর্ভডাক। এটার নাম কি, গর্ভডাক। এটা লিখেছিলেন স্যার থমাস স্যাকভাইল। এবং এই গর্ভডাকের আর একটা নাম আছে, সেটাকে বলা হয় ফোরেক্স অ্যান্ড পোরেক্স। এর আর একটা অল্টারনেটিভ নেম আছে, সেটাকে বলা হয় ফোরেক্স অ্যান্ড পোরেক্স। এবং এগুলো সব অমৃতাক্ষর ছন্দে লেখা, অমৃতাক্ষর ছন্দ, যাকে বলা হয় থাকে ব্ল্যাঙ্ক ভার্স। কি বলা হয় থাকে, ব্ল্যাঙ্ক ভার্স। আমরা জানি যে বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ছন্দটা কি, এটা একটা জানার ব্যাপার। আমরা জানি কবিতায় অন্তমিল থাকে, শেষের যে মিল, শেষের চরণের যে মিল, এটাকে বলা হয় থাকে অন্তমিল। কিন্তু অমৃতাক্ষর ছন্দের শেষে কোনো মিল থাকবে না, অর্থাৎ মনের ভাব প্রকাশ পাবে, এটাই হচ্ছে মূল বিষয়, এখানে মিলের দরকার নাই কোনো। এটাকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স। এবং এখানে আরেকটা তথ্য আছে, গর্ভডাক এটা থমাস স্যাকবাইল লিখেছেন কিন্তু শেষ করতে পারেননি। তা পরবর্তীতে থমাস স্যাকবাইল নামে একজন, বা সাকবিল নামে একজন রাইটার, দুজন মিলে এটা কমপ্লিট করা হয়। তবে থমাস স্যাকবাইল এটাই বেশি মানে দুইজনের নাম এখানে কোথায় গেল, থমাস নটন, থমাস, এই যে থমাস নটন, ইনি হচ্ছেন এনাকে সহযোগিতা করেন, যে জন্য এটাকে থমাস স্যাকবাইল হিসেবে মানে একসাথে বলা হয়ে থাকে, এভাবে আসে। আচ্ছা, আর একটা ব্যাপার আমরা দেখবো, দেখেন এইগুলা হচ্ছে আমি পড়ার কিছু নাই, আপনি যদি আপনারা যদি জানতে চান, যারা বিশেষ করে বিসিএস পরীক্ষা যদি কেউ দেন, তাহলে একটু বেশি রাখতে পারেন পড়ে। যেমন ওই যুগের আরো কিছু কবির নাম, অনেক সময় চারটা অপশন দিয়ে বলে ইনি কোন যুগের কবি, তখন জানা থাকলে লাভ হয়। তা থমাস
সরি স্যার ডেভিড লিন্ডসে, উইলিয়াম স্টিভেনসন, হেনরি হাওয়ার্ড, উইলিয়াম টিন্ডেল, হিউ ল্যাটিমার, ইনারা এই সময়ের কবি বা এই সময়ের রাইটার, যারা এই সময়ের রাইটার ছিলেন। আচ্ছা, এবার আমরা এমসিকিউ দেখি। হু আর দ্য রাইটার্স অফ রেনেসাঁ পিরিয়ড? দেখেন আমরা এই নামগুলো পড়লে লাভটা কি? যে ফ্রান্সিস বেকন, সিডনি, উইলিয়াম উইলিয়াম টিন্ডেল, হুক ল্যাটিমার, স্পেন্সার, থমাস মুর ওল্ড, সবাই। এরকম দেখা যাচ্ছে যে আপনার সব যদি রাইটারের নাম জানা থাকে তখন, আর এটা খুবই ইজি, অল অল অপশন আছে, করা যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা এলিজাবেথান পিরিয়ড সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অর ইরা অফ ইংলিশ লিটারেচার। এলিজাবেথান পিরিয়ড 1558 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। কে করেন? রানী এলিজাবেথ বা কুইন এলিজাবেথ। তিনি 1558 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন এবং 1603 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে এলিজাবেথান পিরিয়ড। এই যুগকে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বা দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলেও অভিহিত করা হয়। এই যুগকে বলা হয় আ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। এই যুগের আরো একটা নাম আছে, বলা হয় থাকে আ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, অর্থাৎ বড় বড় পাখিদের মেলা বসে, মানে বসেছিল কখন? এই যুগে। এলিজাবেথান ট্র্যাজেডি এর মূল থিম ও প্রধান বৈশিষ্ট্য ছিল রিভেঞ্জ। তাহলে আমরা এখানে যদি কি এলিজাবেথান ট্র্যাজেডির কথা যদি আমরা বলি, যে এই যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এলিজাবেথান ট্র্যাজেডি, অর্থাৎ আর ট্র্যাজেডি হুইচ সেন্টার্স অন রিভেঞ্জ, একটা ট্র্যাজেডি যা কেন্দ্রীভূত হয় রিভেঞ্জকে কেন্দ্র করে, তাকে বলা হয় রিভেঞ্জ ট্র্যাজেডি। মূলত এই রিভেঞ্জ ট্র্যাজেডির জনক ছিলেন সেনেকা। আচ্ছা, সেনেকার ফেডরা, ফেডরা আমরা দেখেছি সেই রিভেঞ্জ ট্র্যাজেডি। এরপরে আরো রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, যেমন স্প্যানিশ ট্র্যাজেডি। আমরা একটা ভালো একটা এবার এরকম পড়েছিলাম, যে এরকম একটা ডোমেস্টিক ট্র্যাজেডি পড়েছিলাম, নাম মনে পড়তেছে না এখন। দ্য ডাচেস অফ মালফি, ডাচেস অফ মালফি, এটাও একটা রিভেঞ্জ ট্র্যাজেডি ছিল। এবং আমরা আজকে এখন যেটা পড়তে যাব, এখানে আমাদের শেক্সপিয়ারের ম্যাকবেথ। আপনারা সবাই ম্যাকবেথ সম্পর্কে জানেন, যে ম্যাকবেথ, ম্যাকবেথ হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। সরি, ম্যাকবেথ বলে ফেলছি, হ্যামলেট। হ্যামলেট হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। আজকে ব্রেনটা মনে হচ্ছে ফ্রেশ না আমার। যাই হোক, এবার ডেলিভারি আপনার ওইভাবে সুন্দর হচ্ছে না। আচ্ছা, যাই হোক, হাউএভার আমরা জানবো যে হ্যামলেট, হ্যামলেট ইজ আ রিভেঞ্জ ট্র্যাজেডি। কিং হ্যামলেট, তার পুত্র ছিল, ছিল কিং হ্যামলেট, পুত্র হচ্ছে প্রিন্স হ্যামলেট। কিং হ্যামলেটকে তার ছোট ভাই ক্লডিয়াস হত্যা করলো। হত্যা করে তার ভাবি, মানে প্রিন্স হ্যামলেটের মা, কিং হ্যামলেটের ওয়াইফকে বিয়ে করলো। নাম ছিল গাট্টুড, গাট্টুড, গাট্টুডকে বিয়ে করলো। অর্থাৎ মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে নিল। তখন প্রিন্স হ্যামলেট যখন নিউজটা পেল, তখন বাবাকে মেরে ফেলা, মারা গেছে এবং রটিয়ে দেওয়া হলো যে বাবা সাপের কামড়ে মারা গেছে। তখন সে খুবই কষ্ট পেলো, বাবা মারা গেছে। কিন্তু যখন তার মাকে তার চাচা বিয়ে করলো, তো আরো কষ্ট পেলো। তখন সে আসলো, সে ছিল বিদেশে পড়াশোনা করার জন্য। তখন সে আসলো, আসার পরে সে বিভিন্ন বিষয়গুলো দেখলো, তার ভালো লাগলো না। তখন তার মধ্যে একটু দানা বাঁধলো যে হয়তো তার বাবাকে মারা হয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। পরবর্তীতে একটা ঘোস্ট, একটা ভূত তার সামনে হাজির হয়। কার ভূত? তার বাবার ভূত। এবং তাকে বলে, তাকে বুঝাতে চায়, দেখো আমি মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। এই বিষয়টা যখন সে জানতে পারে, তখন তার মনে খালি থাকে যে আমার বাবাকে কে মারলো। এবং পরবর্তীতে সে শিওর হয়
একটা নাটক মঞ্চস্থ করে, খুনের নাটক, যেখানে সে শিওর হয় যে তার চাচাই তার বাবাকে হত্যা করেছে। যখন সে বিষয়টা কনফার্ম হয় যে তার চাচাই ছিল তার বাবার হত্যাকারী, তখন সে বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। এবং বাবার হত্যার যখন সে প্রতিশোধ এইটাই তার মনে সব সময় থাকে। এবং তার টোটাল ট্র্যাজেডিটা কি হয়, তার বাবার হত্যার প্রতিশোধ তার রিভেঞ্জকে কেন্দ্র করে। এবং সে রিভেঞ্জকে কেন্দ্র করে সে কোনো কিছুকে, সে একজন মডার্ন ম্যান হয়ে ওঠে, অর্থাৎ কোনো সে স্টেবল থাকে না। ইনডিসিশন, হি অলওয়েজ সাফার্স ফ্রম ইনডিসিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিভেঞ্জ ট্র্যাজেডি হতে গেলে একটা ট্র্যাজেডির কি হবে, মূল থিমই হবে রিভেঞ্জ, মূল থিমই হবে রিভেঞ্জ। আমরা দেখি যে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে দ্য এলিজাবেথান এজ। এলিজাবেথান ট্র্যাজেডি সেন্টার্স অন রিভেঞ্জ। এবার আমরা দেখবো যে এডমান্ড স্পেন্সার, এডমান্ড স্পেন্সার সম্পর্কে আমরা জানবো। ইংরেজি সাহিত্যে যাকে বলা হয়ে থাকে কবিদের কবি, যাকে বিবেচনা করা হয়ে থাকেন কবিদের কবি, তিনি হচ্ছেন, সাউন্ড আসছে আমরা জানবো যে এডমান্ড স্পেন্সার তাকে বলা হয়, হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পোয়েট অফ পোয়েটস, কবিদের কবি। এবং আমাদের দেশেও একজন কবিকে কিন্তু কবিদের কবি বলা হয়ে থাকেন, তাকে আমরা সবাই জানি, সবাই চিনি। এবং যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে, যাদেরকে দেখার ইচ্ছা জাগে, তারা দুধের স্বাদ যারা ঘোলে মিটাতে চান, তারা তাকে দেখতে পারবেন, তিনি এখনো জীবিত আছেন। নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু গুণ, তাকে বা আমাদের দেশে কবিদের কবি বলা হয়ে থাকে। এডমান্ড স্পেন্সার সম্ভবত লন্ডন শহরে জন্মগ্রহণ করেন, তিনি কবিদের কবি হিসেবে পরিচিত, দা পোয়েট অফ পোয়েটস। 1579 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্য দ্য শেফার্ডস ক্যালেন্ডার, এই যে রাখালিয়া 12 মাসা, এইটা আসে বিভিন্ন পরীক্ষায়, দাদা শেফার্ডস ক্যালেন্ডার, এই কাব্যগ্রন্থটি কার লেখা? এডমান্ড স্পেন্সার। তার আরেকটি গ্রন্থ আছে অ্যাস্ট্রোফেল, এটাও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, অ্যাস্ট্রোফেল কার লেখা? তার পোয়েট্রিগুলো আমরা দেখি, দা দা শেফার্ডস ক্যালেন্ডার, অমরেত্তি, দা এপি এপি থ্যালামিয়ন, দা এপি থ্যালামিয়ন ফর হাইমস অ্যাস্ট্রোফেলস। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটিং হচ্ছে দা ফেরি কুইন, এটা হচ্ছে একটা, বলতে পারি যে মহাকাব্য বলতে পারি, কিন্তু তিনি এটা কমপ্লিট করতে পারেননি, 7টা খণ্ড হওয়ার কথা ছিল। দ্য ফেরি কুইন, এটা এপিক টাইপ একটা রাইটিং। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিস গুলো দেখি। এডমান্ড এডমান্ড স্পেন্সার ইজ আ পোয়েট, এডমান্ড স্পেন্সার ছিলেন একজন কবি। হুইচ কল দ্য পোয়েট অফ পোয়েটস, কাকে কবিদের কবি বলা হয়ে থাকে? এডমান্ড স্পেন্সার। ফেরি কুইন ইজ এওয়ার অ্যান এপিক, একটু আগে বললাম ফেরি কুইনটা হচ্ছে একটা এপিক। এবং যারা অনার্স পড়েন সবারই, বেশিরভাগ মানুষের মনোভাবত সিলেবাসে ফেরি কুইনটা আছে, যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, বেশিরভাগ ইউনিভার্সিটিতে এটা আছে। এরপর আমরা দেখবো পড়বো স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি কোনো কবি নন, ইনি একজন ক্রিটিক, ইনি হচ্ছেন একজন ক্রিটিক। এবং কবি কবি কবিরা যে কত গুরুত্বপূর্ণ, কবিদের ভাবনা যে কত গুরুত্বপূর্ণ, এই যদি আমরা অ্যাপোলজি অফ পোয়েট্রি পড়ি, তাহলে আমরা জানতে পারবো কবিকে এখানে স্যার ফিলিপ সিডনি কত উপরে মান দিয়েছেন। একজন কবি, তিনি একজন রাজনীতিবিদদেরও উপরে, তিনি একজন আহ মানে দেখা যাচ্ছে যে সর্বাগ্রে, অর্থাৎ একজন কবি একজন ফিলোসোফার। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে কবি হতে গেলে কি বৈশিষ্ট্য থাকবে, কি গুণ থাকবে, কি করতে পারবে না কি করতে পারবে, সবকিছু অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এবং এর অর্থ হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কবিতার জন্য তিনি কি করছেন, মাপ চাচ্ছেন। অনেক সুন্দর এই 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 ক্রিটিক বইটা, ক্রিটিসিজম, তাই এটা অনেক সময় আসে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কার লেখা, এবং অনেক ভালো ভালো কোটেশন আছে এখানে। আর তারপরে দেখি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টিলা হলো তার 108টি চতুর্দশপদী প্রেমের কাব্যগ্রন্থ। আর রাখালিয়া রোমান্সের গদ্য কাব্য
শিব্য লরিক প্রেমের কাহিনী হলো আর্কাডিয়া, এবং এইটা আসে বিভিন্ন পরীক্ষায়, আর্কাডিয়া কার। এই আর্কাডিয়াও উনার লেখা, স্যার ফিলিপ সিডনির। এটা আসে অনেক সময়। হুইচ ওয়ান ইজ নট আ পোয়েটিক ওয়ার্ক, নিচের কোনটি পোয়েটিক ওয়ার্ক নয়? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, আপনাদেরকে একটু আগে আমি বললাম যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা হচ্ছে ক্রিটিক ওয়ার্ক, ক্রিটিসিজম বুক, অর্থাৎ কবিতার ক্রিটিসিজম করা হয়েছে। কি আপনাদের জানা রাখতে হবে যে ক্রিটিসিজম মানে কিন্তু সমালোচনা নয়, ক্রিটিসিজম কিন্তু সমালোচনা নয়। ক্রিটিসিজম মানে কি, মানে কি, এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দিককে তুলে ধরা হচ্ছে ক্রিটিসিজম। অর্থাৎ কনস্ট্রাকটিভ রাইটিং কে বলা হয় ক্রিটিসিজম। যে গুণগুলা থাকে গুণগুলাকে তুলে ধরা, এবং যদি কোনো দোষ থাকে সেগুলাকে কারেকশনের পথ দেওয়া, সেটাকে বলা ক্রিটিক বুক, ক্রিটিসিজম। যে পজিটিভ নেগেটিভ, স্ট্রং সাইডস উইক সাইডস কে তুলে ধরা, সেগুলাকে বলা হয় ক্রিটিসিজম। আর এইগুলো দেখেন, দ্য ওয়েস্টল্যান্ড, পরে যাই ক্যান্টারবারি টেলস, গতদিন আমরা গত ক্লাসে পড়েছিলাম। এই ক্যান্টারবারি টেলস হচ্ছে জিফ্রে চসারের একটা কাব্যগ্রন্থ। প্যারাডাইস লস জন মিল্টনের একটা মহাকাব্য। ওয়েস্টল্যান্ড এটা হচ্ছে ডব্লিউ বি ইয়েটস এর সেই মহান কবিতা, যিনি এই কবিতাটা লেখার কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এই দ্য ওয়েস্টার্ন এমনই কবিতা, ইংরেজি সাহিত্যে যারা পড়াশোনা করেন যে দেশেই হোক, এটা সবারই পড়া লাগে এমন কবিতা। আচ্ছা, তারপরে দেখি ফ্রান্সিস বেকন। এই যে ফ্রান্সিস বেকন, এই যে আমরা গত ক্লাসেও পড়েছিলাম যে এসে এসে এসের জনক কে, তা আধুনিক এসের জনক কে, ফাদার অফ ইংলিশ এসে, সেটা হচ্ছে কে, ফ্রান্সিস বেকন। এবং তার বিখ্যাত বিভিন্ন প্রবন্ধগুলা কি আছে যদি দেখি, অফ স্টাডিজ, অফ প্লান্টেশন, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ গ্রেট প্লেস, অফ ট্রুথ, অফ লাভ। এই যে যে বিখ্যাত তার যে বিভিন্ন এসে, এগুলো বিভিন্ন পরীক্ষায় নাম দেয়। এবং এগুলো খুবই সুন্দর, মানে এগুলো হচ্ছে এত বাস্তববাদী লেখা, পড়ার পর অনেক কিছু মানে জীবনবোধ আসে। এবং এই অফ গুলোর অর্থ হচ্ছে অ্যাবাউট, এখানে আপনার বিভিন্ন যা আসতে পারে যে অফ মানে কি, অফ স্টাডিজ মানে অ্যাবাউট স্টাডিজ, অফ প্লান্টেশন মানে অফ প্লান্টেশন, বৃক্ষরোপণ সম্পর্কে, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফটা কি এখানে তুলে ধরেছেন যে ম্যারিড লাইফ ভালো না সিঙ্গেল লাইফ ভালো, যারা ম্যারিড লাইফ তারা কি করে, যারা সিঙ্গেল লাইফ তারা কি করে। ওখানে উনি দেখিয়েছেন ম্যারিড এন্ড সিঙ্গেল লাইফে তিনি দেখিয়েছেন যারা যারা সিঙ্গেল আর যারা ম্যারিড, বলা হচ্ছে একজন ম্যারিড মানুষ সে সোলজার হিসেবে ভালো নাও থাকতে পারে। কারণ কি, তার পিছু টান থাকে, ফ্যামিলির জন্য টান থাকে, স্বামী বউয়ের জন্য, সন্তানের জন্য টান থাকে, সে যুদ্ধে দেখা গেল ফুলিপোট নাও দিতে পারে, কিন্তু একজন সিঙ্গেল ব্যাচেলার লোক, সে দেখা যায় একজন ভালো যোদ্ধা, একজন ভালো সোলজার। আবার ওখানে উনি দেখিয়েছেন একজন ম্যারিড ম্যানের থেকে সিঙ্গেল ম্যান, দেখা যাচ্ছে একজন সিঙ্গেল ম্যান অনেক ত্যাগী, দেখা যাচ্ছে তার বাড়িতে একজন কাজ করছেন, দেখা যাচ্ছে তিনি রান্না বাড়া করে খান, খাওয়া দাওয়ার পরে যারা রয়েছে কাজের লোককে বললো আপনি সব নিয়ে চলে যান, তা আর কি করব, কিন্তু যদি ম্যারিড হইতো এটা করতে পারতো না। তাহলে এই বাস্তব বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন। অফ লাভ, এই লাভে আসলে লাভটা কি, লাভের রহস্যটা কি তুলে ধরেছেন, বিভিন্ন স্টেজে লাভকে তুলে ধরেছেন। অফ ট্রুথ, সত্য কি, অফ স্টাডিজ, পড়াশোনা কেমন ভাবে করতে হবে তিনি তুলে ধরেছেন। এছাড়া তার বিখ্যাত আরো কিছু এসে আছে, অফ ডেথ, অফ রিলিজন, অফ অ্যাডভার্সিটি, অফ এনভে, অফ ফ্রেন্ডশিপ, অফ অ্যাম্বিশন, অফ ফরচুন, অফ অনার অ্যান্ড রেপুটেশন, অফ অ্যাঙ্গার, অফ গার্ডেন্স, অফ বিউটি এটসেট্রা। এই যে যে অফ স্টাডিজ এর কথা বললাম, এই প্রবন্ধে বেকন অধ্যয়নের উদ্দেশ্য, মাধ্যম, ধরন এবং তার ব্যবহার সম্পর্কে আলোকপাত করেছেন। অধ্যয়ন যে কাউকে উচ্চমাত্রার আনন্দ দিয়ে থাকে, এটি আমাদের ধারণ ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, এমনকি ক্ষমতাও বৃদ্ধি করে। সাধারণ মানুষ অধ্যয়নের মাধ্যমে জ্ঞানী হয় এবং প্রাজ্ঞ ব্যক্তি এর সঠিক ব্যবহার করে। প্রাজ্ঞতা অর্জনের সফল অর্জনের সফল বইয়ের সমান ব্যবহার প্রয়োজন নেই। কিছু বইয়ের শুধু স্বাদ গ্রহণ, কিছু পুরোপুরি আত্মস্থকরণ, এবং কিছু বই ধীরে ধীরে গ্রহণ ও আত্মস্থ করতে হয়। তিনি এইভাবে বলেছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। অর্থাৎ আপনি কোন বই কিভাবে পড়বেন তার গাইডলাইন আপনি পাবেন। রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফার্মস এ রেডি ম্যান, আর রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। অর্থাৎ
রিডিং করলে আপনি কেমন মানুষ হবেন, আলাপ আলোচনা করলে, আলোচনার মাধ্যমে শিখলে আপনি কেমন মানুষ হবেন, যদি লেখালেখি করেন তাহলে আপনি কেমন মানুষ হবেন, অর্থাৎ মানুষকে কিভাবে পরিপক্ক করে তোলে এই বিষয়গুলো এখানে তুলে রয়েছে। হু ইজ অ্যান এসেইস্ট? ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রিয়াস এসেইস্ট, অর্থাৎ তিনি কি করেছে, ইলাস্ট্রিয়াস এসেইস্ট। দেখা যাচ্ছে যে ব্যাখ্যামূলক একজন কি বলা যাচ্ছে এসেইস্টের বাংলা, যে উম, রচনাকার, প্রবন্ধকার। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ এসেস? ফ্রান্সিস বেকন। হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? বিভিন্ন দিক থেকে আমরা যদি আলোচনা করি, দেখেন কিং আলফ্রেড দ্য গ্রেট, স্যার ফ্রান্সিস বেকন, স্যার থমাস ম্যান্ডেলভাইল, জন উইকলিফকে প্রোজের জনক বলা হয়। তাহলে কোশ্চেনটা আমরা যদি এখানে দেখি, এখানে হু ইজ কনসিডার্ড টু দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, এই প্রশ্নে আমরা দেখছি যে ফ্রান্সিস বেকনও আছে, কিং আলফ্রেড দ্য গ্রেটও আছে। হেনরি ফিল্ডিং ইনি উপন্যাস না, জিপসি চসার না। তাহলে এরকম প্রশ্ন যদি আমাদের কন্ট্রোভার্সিয়াল আসে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জেনারেলি দেখে নেব যে দেখেন এরকম আসছে, তাহলে আমরা ফ্রান্সিস বেকন ইনাকেই আমরা ধরবো। কারণ হচ্ছে ইনার যে এসে, এটা হচ্ছে সকল মানদণ্ডের শ্রেষ্ঠ এসে। তাই আমরা এইরকম অপশন থাকলে আমরা ফ্রান্সিস বেকনে দিব। 5 নাম্বার, হু রোট সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। একটু আগে যেটা বললাম, ফ্রান্সিস বেকন। অফ স্টাডিজের এটা একই কথা, অফ স্টাডিজের এটা কোথায় গেল, ডি, ফ্রান্সিস বেকন। রিডিং রিডিং মেক্স এ ফুল ম্যান, এটা অফ স্টাডিজের, ফ্রান্সিস বেকনের। এবার আমরা সেই ক্রিস্টোফার মার্লোকে পেয়ে গিয়েছি, অর্থাৎ এই যে যে আমরা আম, শেক্সপিয়ারের যে রাইটিং গুলো আমরা পাই, এত বড় লেখক তিনি হতে পেরেছেন, এত বড় ড্রামাটিস্ট তিনি হতে পেরেছেন, তার পিছনে ক্রিস্টোফার মার্লোর অবদান আছে। কারণ তার সমসাময়িক ছিলেন ক্রিস্টোফার মার্লো, যিনি ইনি খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি যে কালো যে রাইটিং গুলো লিখে গেছেন, এখানে শেক্সপিয়ারকে অনেক সহায়তা করেছে তার নিজের রাইটিংকে ডেভেলপ করার জন্য। ক্রিস্টোফার মার্লো ইংল্যান্ডের ক্যান্টারবারিতে শেক্সপিয়ারের জন্মের 2 মাস পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে, এবং এপ্রিল মাসের কয় তারিখে, 3 তারিখ তারিখ এরকম মনে হয় জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, তার 2 মাস পূর্বে ইনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইংরেজি বিয়োগান্তক নাটকের জনক হিসেবে পরিচিত, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। অর্থাৎ একটু আগে আমরা পড়েছিলাম যে গর্ভডাক হচ্ছে প্রথম ইংলিশ ট্র্যাজেডি, তা থমাস স্যাকভাইল, একটু আগে জেনেছিলাম। ওইখানে কিন্তু পরিপূর্ণতা পায় নাই, অর্থাৎ ওটা আর্লি স্টেজ ছিল, প্রিপারেশন ফর রেনেসা পিরিয়ডে। কিন্তু ক্রিস্টোফার মার্লো ইনি ট্র্যাজেডিকে পূর্ণ রূপ দান করেছেন। তাকে ইংরেজি নাটকের সত্যিকারের প্রতিষ্ঠাতা মনে করা হয়, ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ড্রামা। তিনি নাটকে ব্ল্যাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ছন্দ ব্যবহারের অগ্রদূত, অর্থাৎ এর আগে আমরা দেখলাম যে ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করা হয়েছে সেখানে, কিন্তু ক্রিস্টোফার মার্লোর এই ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করেছেন, এটাই হচ্ছে সার্থক ব্যবহার। মাত্র 29 বছর বয়সে লন্ডনের এক সরাইখানায় পুলিশের গুপ্তচরের হাতে নিহত হন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যদি আমরা বলি, এই যে প্লেতে টেম্বুলাইন দ্য গ্রেট, দ্য জু অফ মাল্টা, এডওয়ার্ড সেকেন্ড, ডক্টর ফস্টাস, দ্য প্যাশনেট শেপার্ড অফ ইস লাভ। তারপরে কি আছে, এটা কবিতা, দ্য প্যাশনেট শেপার্ড অফ টু ইজ লাভ, এটা হচ্ছে কবিতা। আর তার একটা বিখ্যাত কোটেশন কি, কাম অন অ্যান্ড বি মাই ফ্রেন্ড, কাম অন অ্যান্ড বি মাই ফ্রেন্ড। এইখানে আপনারা মনে রাখবেন যে বিভিন্ন পরীক্ষায় ডক্টর ফার্স্টাস কার লেখা আসে, টেম্বুল লাইনও আসে, জু অফ মাল্টাও আসে, এডওয়ার্ড দ্য সেকেন্ডও আসে, এসবগুলাই আসে। তার মধ্যে এই যে দ্য জু অফ মাল্টা আর ডক্টর ফার্স্টাস বেশি আসে, দ্য জু অফ মাল্টা আর ডক্টর ফার্স্টাস। আর ডক্টর ফার্স্টাস হচ্ছে কালোজয়ী, আপনাদেরকে একটু আগে বলেছি। এবং এখানে দেখবো আমরা যে ডক্টর ফার্স্টাস, সে ছিল একজন স্কলার, অত্যন্ত জ্ঞানী মানুষ। কিন্তু এই এই জ্ঞানই তার দুঃখের কারণ হয়েছিল। যখন আমরা একজন মানুষ অনেক জ্ঞানী হয়, তখন তার মধ্যে শয়তান ভর করতে পারে, যদি সে সচেতন না হয়। তখন সে ভালোটাকে ভালো না লেগে অন্য জিনিসটা ভালো লাগতে পারে। তাই হয়েছিল ডক্টর ফার্স্টাসের জীবনে। কি হয়েছিল আমরা জানবো এখন। এই যে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফার্স্টাস, আমরা ডক্টর ফার্স্টাস নামটা শর্ট নেম, কিন্তু ফুল নেম হচ্ছে এইটা। পরীক্ষা আসতে পারি অনেক সময়, ডক্টর ফার্স্টাস ফুল নেম কি ওই নাটকটার।
ফুল নেম হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টার্স। নাটকটি অমৃতাক্ষর ছন্দের লেখা বা ব্ল্যাঙ্ক ভার্স যাকে বলে থাকি। নাটকটির বিষয়বস্তু থিম ক্ষমতার মোহ, থার্স্ট ফর পাওয়ার। আমরা যখন প্রথমে জানলাম যে হোয়াট আর দ্য ট্রেইটস অফ দিস পিরিয়ড, জেনেছিলাম থার্স্ট ফর পাওয়ার, পাওয়ারের প্রতি একটা লালসা, একটা ভালোবাসা, তৃষ্ণা। কাহিনীটি জার্মান গল্প ফস্ট থেকে নেওয়া হয়েছে, যেখানে এই যে যে নাট্যকাররা বিভিন্ন নাটক লেখেন, আসলে হয় কি সবাই একটা সোর্স থেকে একটা কাহিনী নেয়, নেওয়ার পরে তারা একটা গল্প নতুন করে তৈরি করে, অনেক সময় একটা থিম পায়, লেখে। বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘটে। যেখানে একজন মানুষ ক্ষমতা, অভিজ্ঞতা, আনন্দ, জ্ঞানের জন্য তার আত্মা শয়তানের নিকট বিক্রি করে দেয়। এই ডক্টর ফস্টাস, সে জ্ঞানের, নলেজের বিভিন্ন শাখায় তার বিচরণ ছিল। বিজ্ঞান, ফিলোসফি, ধর্ম, সকল শাখায় তার জ্ঞানে বিচরণ ছিল, তার ডিগ্রি ছিল। কিন্তু হঠাৎ তার বন্ধুদের মাধ্যমে সে কি করলো, জাদু শিখলো। জাদুর দিকে দেখছে, যে জাদু শিখে সে দেখতেছে অনেক কিছু পাওয়া যাচ্ছে ইজিলি। তখন যত জাদু শিখছে, তত মনে করতেছে বিজ্ঞান ভালো না, এই ফিলোসফি ভালো না, সায়েন্স বললাম যেটা ভালো না। এমনকি যে যা শিখছে, বলছে যা যা শিখছি তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ধর্ম, রিলিজনটা সবচেয়ে খারাপ, আর সবচেয়ে ভালো কি এই ম্যাজিক। যত, তার মানে কি, সে শয়তানের দিকে ধাবিত হচ্ছে, তার বোধ বুদ্ধি, তার কনসিয়েন্স কি হচ্ছে, লোপ পাচ্ছে। নাটকটির প্রধান চরিত্র ডক্টর ফস্টাস ছিলেন একজন পণ্ডিত। তিনি ধর্মতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দর্শন, পদার্থবিদ্যা, আধ্যাত্মবিদ্যা, আইনের বিষয়ে জ্ঞান তাকে সন্তুষ্ট করতে পারেনি। সব জ্ঞান ছিল তার। স্বর্গীয় সীমাহীন ক্ষমতা লাভ করতে চান। যখন সে ম্যাজিকে গেল, তখন সে চাইলো স্বর্গীয় ক্ষমতা লাভ করতে, এবং সীমাহীন ক্ষমতা, আমি যা চাই তাই পেয়ে যাব, যেখানে যেতে চাই সেখানে যাব। তাই তিনি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের চর্চা শুরু করলেন এবং মনে করেন এর মাধ্যমে তিনি অসীম ক্ষমতা, অসীম জ্ঞান ও ক্ষমতা লাভ করতে পারবেন। তার দুই বন্ধু ভেলডেস ও কর্নিলাস তাকে নিয়মিত জাদুবিদ্যার চর্চা উৎসাহ দেয়। তিনি শয়তান লুসিফার এবং ম্যাফিস্টোফিলিসের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হন। লুসিফার এবং সেই চুক্তিটা কি ছিল, যে 24 বছরের জন্য কি হবে, চুক্তি করে যে এই ম্যাফিস্টোফিলিস এবং লুসিফারের কাছে সে তার আত্মাটা বিক্রি করে দেবে। কখন? 24 বছর তারা তার সাথে থাকবে, অর্থাৎ এই ম্যাফিস্টোফিলিস এবং লুসিফার তার দাস হয়ে থাকবে। সে যা বলবে তাই করে দেবে। এই 24 বছর পরে তখন কি হবে, তার আত্মা তারা নিয়ে যাবে, তার আত্মাটাকে সে বিক্রি করে দেয়। এখানে বলবে তাদের চুক্তিটা কেমন ছিল, আমি ডক্টর ফস্টাস শয়তান লুসিফার এবং তার অনুচর ম্যাফিস্টোফিলিসের কাছে আমার দেহ এবং আত্মা বিক্রয় করলাম। 24 বছর পর্যন্ত আমি অপরিসীম জ্ঞান লাভ করে অসাধারণ ক্ষমতাশালী হব, এবং কিন্তু তারপর আমার আত্মা চিরকালের মতো নরকের আগুনে দুঃসহ জ্বালা ভোগ করবে। তিনি ম্যাফিস্টোফেলিসের সাহায্যে যে কোনো কিছু করার ক্ষমতা লাভ করেন, এবং ক্ষমতা পেয়ে তিনি গর্ব অনুভব করেন। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে 24 বছর যখন পাই হবে, শেষ হয়ে যাবে, তখন লুসিফার আসবে। লুসিফার এসে তার আত্মাকে নিয়ে যাবে। আর এই 24 বছর ধরে মেফিস্টোফেলিসকে, ম্যাফিস্টোফেলিস ক্রিস্টোফার মার্লোর দাস হয়ে থাকবে এবং তাকে যা বলবে তাই করে দেবে। তিনি বলেন, ডিভিনিটি ডিউ দিস মেটাফিজিক্স অফ ম্যাজিশিয়ানস অ্যান্ড নার্ক, বলছে নেক্রোমান্টিক বুকস আর ইভেনলি গুড অ্যাঞ্জেল। সময় মতো তাকে জাদুবিদ্যা ত্যাগের পরামর্শ দেয়, কিন্তু তিনি বাহ্যিক অভ্যন্তরীণ এত দরকার নেই আমাদের এগুলো পড়া, আহ এগুলোর দরকার নাই। আপনাদের একটু বলে দিই কিছু তথ্য, সেটা হচ্ছে যখন সে এই ক্ষমতাটা লাভ করলো, 24 বছর, 24 বছর তার এরকম অকৃত্রিম অসীম পাওয়ার, পাওয়ার যখন পাইছে তখন সে অনেক কিছু করতেছে, মিসইউজ করে আনন্দ পাচ্ছে। দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিয়ে সে আনন্দ পাচ্ছে। একজন মানুষের যখন পাওয়ার থাকে,
একজন মানুষের যখন সম্পদ থাকে, একটা পুরুষ স্পেশালি, তখন সে সবকিছুই পেতে চায়, এবং সে সুন্দরী রমণীর প্রতিও আকর্ষিত হয়। সে জানতো যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রমণী, সবচেয়ে সুন্দরী রমণী ছিল হেলেন। তখন সে মেফিস্টোফেলিসকে বলে যে মেফিস্টোফেলিস, যে আমার সামনে তুমি হেলেনকে হাজির করো। হেলেন সামনে আসে। ওখানে এমন একটা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, বলেন যে, ও হেলেন, মেক মি ইমর্টাল উইথ এ কিস। হে হেলেন, আমাকে অমর করে দাও একটি কিস দিয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছেন যে যখন মানুষের মধ্যে এরকম পাওয়ার চলে আসে, আনলিমিটেড পাওয়ার, তখন সে কোনো কিছুকে পরোয়া করে না, ধরাকে সরা জ্ঞান করে, সবকিছু পেতে চায়। এবং পরবর্তীতে যখন তার 24 বছর পূর্ণ হতে চলেছে, তখন সে ভয় পাচ্ছে। তখন সে আর ঘুমাতে পারছে না, নড়তে পারছে না, যে ভাবছে এইবার তো আমাকে নরকে যেতে হবে। আমার 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 কে নিয়ে, আমার আত্মাকে নিয়ে যাবে নরকের আগুনে, আমি চিরকাল জ্বলবো। সেই ভয় পাচ্ছে সে। এবং সে এমন ভাবে বক্তব্য করছে যে, যে আমাকে আমাকে আমি পানির বিন্দু হয়ে যাই, আমি সমুদ্রের সাথে মিশে যাই, যাতে ম্যাফিস্টোফেলিস আমায় এসে খুঁজে না পায়, আমার আত্মা নিয়ে যেতে না পারে। তার মানে বুঝতে চাচ্ছেন, বলছেন যে আমি আসলে ভুল করেছিলাম, যে আমার আত্মাকে বিক্রি করেছিলাম। এবং আমি যে ধর্মকে আমি বলেছিলাম ওর্স্ট, সবচেয়ে খারাপ, আসলে আমার ভুল হয়েছিল। পরবর্তীতে তার যে এই যে মনের কষ্ট, মনের আগুনি, এই যে যে প্রকাশ পেয়েছে, এটাই হচ্ছে ট্র্যাজেডি, তার জীবনের ট্র্যাজেডি। অধিক জানার আগ্রহী শেষ পর্যন্ত তার মর্মান্তিক মৃত্যু ডেকে আনে, এটাই ছিল তার ট্র্যাজেডি। এছাড়া তার বিখ্যাত কিছু নাটক আমরা যদি ট্র্যাজেডি দেখি, টেম্পল লাইন, দ্য গ্রেট, দ্য জু অফ মাল্টা, দ্য প্যাশনেট শেপার্স টু হিজ লাভ, এটা তার কবিতা। আবার দেখবো, এবার আমরা কিছু এক্সএমসিকিউ দেখি। The which of the following writers belongs to the Elizabethan period? Christopher Marlowe. Who among the following playwrights is a Shakespeare's contemporary? Christopher Marlowe. A great playwright of Shakespeare's time was Christopher Marlowe. What is the full name of the tragedy of Dr. Faustus? এটা পড়িয়েছি, The Tragical History of Dr. Faustus. Dr. Faustus was written by Christopher Marlowe. What is the main theme of Dr. Faustus? Thirst for power. আপনাদেরকে যা পড়িয়েছি তাই আসে পরীক্ষা, এগুলো একই, সিমিলার। ক্রিস্টোফার মার্লো এর নাটক হচ্ছে কি লিখেছেন? ডক্টর ফস্টাস। আচ্ছা, was this the face that launched 1,000 ships and burned the topless towers of Ilium, who speaks the famous lines? Faustus। এটা ওই ডক্টর ফস্টাসের একটা বিখ্যাত লাইন। সুইজারল্যান্ড মেক মি ইমর্টাল উইথ এ কিস, যে বাক্যটা আপনাদের বলেছিলাম, দেখেন 40তম বিসিএস পরীক্ষা বাক্যটা এসেছে, ডক্টর ফস্টাস। ও হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, এখানে তো সুইজারল্যান্ড একই কথা। 10, choose the line which follows the line, if these pleasures may the move in the passionate shepherd, তাহলে এটা কার? কামলি লাইভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ, এটা ওই কবিতা থেকে নেওয়া হয়েছে। এগুলো একটু পড়বেন তাহলে মুখস্থ করে, এগুলো হচ্ছে না পড়লে জানার কোনো সুযোগ নাই। আচ্ছা, 11, দ্য প্যাশনেট শেপার্ড টু ইজ লাভ, দ্য ওয়ার্ড দ্যাট রাইমস উইথ রক্স ইজ ফ্লক্স। দেখেন কিভাবে রাইমস করে, আমরা শেষের সাথে মিলে রক্স ফ্লক্স, যদিও না পড়া থাকলে জানা যাবে না। কাম অন অ্যান্ড বি মাই ফ্রেন্ড, আমরা উপরে পড়েছিলাম যে বিখ্যাত একটা লাইন, সেটা হচ্ছে কি বলে, ইজ অ্যান ইনভাইটেশন। কাম অন অ্যান্ড বি মাই ফ্রেন্ড, আসো এবং বন্ধু হবে, এটা হচ্ছে একটা নিমন্ত্রণ, আমন্ত্রণ। এবার আমরা দেখবো উইলিয়াম শেক্সপিয়ার। আসলে উইলিয়াম শেক্সপিয়ারকে ছাড়া ইংরেজি সাহিত্যকে ভাবা যায় না। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের এমনই এক লেখক। ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার বা প্লেরাইট, ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড অন অ্যাভনে শহরে জন্মগ্রহণ করেন। এজন্য তাকে বার্ড অন এভন বলা হয়, বার্ড অন এভন বা বার্ড অফ এভন। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ছিলেন। আমরা গতদিনও পড়েছিলাম যে ইংল্যান্ডের জাতীয় কবি ছিলেন কে? জিফ্রে চসার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারও জাতীয় কবি ছিলেন, আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও কিন্তু জাতীয় কবি ছিলেন।
তিনি অমর হয়ে আছেন তার বিখ্যাত নাটকের জন্য। শেক্সপিয়ারের 12টি বিখ্যাত নাটক জ্যাকোবিয়ান যুগে রচনা করা হলেও তিনি এলিজাবেথেন যুগের সাহিত্যিক। প্রকৃতপক্ষে তিনি সকল কালের সকল মানুষের। তার পিতা ছিলেন জন শেক্সপিয়ার, মাতা মেরি শেক্সপিয়ার। 1582 সালে শেক্সপিয়ার অ্যানা হ্যাথে অ্যানা হ্যাথাওয়েকে বিবাহ করেন। আসলে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন 1564 সালে। যখন শেক্সপিয়ারের বয়স ছিল 18 বছর, তখন তিনি অ্যানা হ্যাথাওয়েকে বিয়ে করেন। অ্যানা হ্যাথাওয়ের বয়স ছিল 26 ইয়ার্স, 26 বছর, অর্থাৎ অ্যানা হ্যাথাওয়ে ওয়াজ সিনিয়র টু শেক্সপিয়ার বাই 8 ইয়ার্স। আর টমাস লুসি নামে শেক্সপিয়ার একজন প্রতিপত্তিশালী ভূস্বামী শত্রু ছিল। স্ট্রাটফোর্ড শহর থেকে তিনি শেক্সপিয়ারকে বিতাড়িত করেন। লন্ডনে তখন অনেক রঙ্গালয়। লন্ডনের এক রঙ্গালয়ে তিনি কাজ পেয়ে গেলেন। অর্থাৎ আমরা জানি কাজী নজরুল ইসলাম যেমন বিভিন্ন কষ্ট করেছেন শৈশবে, রুটির দোকানে কাজ করেছেন, লেটো দলের দোকানে কাজ করেছেন, ঠিক ওই একটা মিল আছে উইলিয়াম শেক্সপিয়ারে, তিনি ওই রকম কাজ করছেন। এই প্লে হাউসের অভিনেতারা লর্ড চেম্বারলেনের দল বলে পরিচিত ছিল। শেক্সপিয়ার এর কাজ ছিল তরুণ অভিনেতাদের অভিনয় শিক্ষাদান। শেক্সপিয়ার নিজেও ভালো অভিনেতা ছিলেন। তার বিশেষ খ্যাতি ছিল পেলেপ্যাথার হিসেবে, অর্থাৎ নাটকের ঘটনাকে তিনি প্রয়োজন বোধে পরিবর্ধন ও পরিমার্জন করতে পারতেন। তিনি তার অধিকাংশ নাটক পেলে ব্ল্যাঙ্ক ভার্সের আয়াম্বিক পেন্টামিটার ফর্মে রচনা করেন। তাহলে তার বেশিরভাগ নাটকই কোথায়? সেই ব্ল্যাঙ্ক ভার্সের রচনা। এবার আপনারা যে কাজটা করবেন, শেক্সপিয়ারের নাটকগুলোর নাম একটু জেনে রাখবেন, কারণ বিভিন্ন পরীক্ষায় এই শেক্সপিয়ারের নাটকগুলোই আসে। বিশেষ করে আমরা দেখি কিছু বিখ্যাত ট্র্যাজেডি গুলা কি আছে: রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়াস সিজার, হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, এগুলো হলো মাস্টারপিস। এরপর এগুলো আছে অ্যান্টোনিয়ান, ক্লিওপেট্রা, টিথোনাস, অ্যান্ড্রোনিকাস, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা, কোরিলো কোরিওলেইনাস, আর তারপর আছে কিম্বিলাইন, আর একটা আছে টিমন অফ এথেন্স। এগুলো হচ্ছে ট্র্যাজেডি। তার মধ্যে এই যে বেশি পরীক্ষা আসবে হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, এই যে জুলিয়াস সিজার, এইগুলাই বেশি আসে পরীক্ষায়। আচ্ছা, এরপরে কমেডির মধ্যে আছে বেশি ইম্পর্টেন্ট টুয়েলথ নাইট, কমেডি অফ এরর, দ্য মার্চেন্ট অফ ভেনিস। তারপরে এইগুলো সবগুলাই আসে মাঝে মাঝে, এগুলো বেশি আসে। এই অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইটস ড্রিম, অল সোলস দ্যাট এন্ডস ওয়েল, মেজার ফর মেজার, এগুলো বেশি আসে। আপনারা দেখে রাখবেন মেজার ফর মেজার, টেমিং অফ দ্য শ্রু, দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসোর, লাভস লেভেলস লস্ট, পেরিকেলস, প্রিন্স অফ টায়ার, দ্য টু নোবেল কিন্সম্যান, উইন্টারস টেল, দ্য টেম্পেস্ট। এই যে টেম্পেস্টটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার ওনার কিছু হিস্টোরিক্যাল প্লে আছে, যেমন এই যে ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটক কি আছে ওনার মনে রাখবেন? শেক্সপিয়ার ঐতিহাসিক নাটক লিখেছেন হেনরিকে দিয়ে। হেনরি, মনে করে হেনরি 6 দিয়ে, হেনরি পার্ট 1, 2, 3, 4, যাই হোক, হেনরিকে লিখেছেন কে? ক্রিস্টোফার মার্লো, সরি, উইলিয়াম শেক্সপিয়ার হেনরিকে দিয়ে। আর রিচার্ডকে দিয়ে, যে রিচার্ড 2, 3, 3। তাহলে আরেকটা কি আছে? এডওয়ার্ড। এই এডওয়ার্ড 3কে নিয়ে উনি লিখেছেন। তবে আমরা একটু আগে দেখলাম ক্রিস্টোফার মার্লো, উনি মনে হয় এডওয়ার্ড 2কে নিয়ে লিখছিলেন। ক্রিস্টোফার মার্লোটা একবার দেখে নিই আমরা। ক্রিস্টোফার মার্লো, এই যে এডওয়ার্ড 2, যেটা আপনাদের বললাম, এই এডওয়ার্ড 2, এটা একটু মনে রাখতে পারেন যে এডওয়ার্ড 2 লিখেছেন ক্রিস্টোফার মার্লো। এডওয়ার্ড 2 এর রাইটার, এটা একটা হিস্টোরিক প্লে, এটা লিখেছেন এডওয়ার্ড 2 হচ্ছে ক্রিস্টোফার মার্লো। কিন্তু এডওয়ার্ড 3 কোথায় গেল? এই যে এডওয়ার্ড 3, এই যে এডওয়ার্ড 3কে নিয়ে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। মনে রাখবেন, ক্রিস্টোফার মার্লো আগের লোক, সে 2 নম্বরটা লেখছে। শেক্সপিয়ার হচ্ছে তার পরের লোক, তাই সে 3 নম্বরটা লেখছে। আর রিচার্ডকে দিয়ে, হেনরিকে দিয়ে যা পাবেন, বুঝবেন উইলিয়াম শেক্সপিয়ার। খালি এডওয়ার্ডেরটা দুইজনের ব্যাপার। আর রিচার্ড বা হেনরি হচ্ছে শেক্সপিয়ার, পরীক্ষা আসতে পারে। আর তার বিখ্যাত কবিতার মধ্যে মনে করেন আছে ন্যারেটিভ পোয়েম ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, দ্য রেপ অফ লিউক্রেশিয়া, আর লাভার্স কমপ্লেন্ট। আর পোয়েম আছে দ্য প্যাশনেট পিলগ্রিমস, দ্য ফনিক্স অ্যান্ড দ্য টার্টল। আর আছে সনেট। এই সনেট আছে তার 154টি, এবং তার একজন বন্ধুকে উদ্দেশ্য করে বা
তাদেরকে তাকে এই মানে বলা যাচ্ছে উৎসর্গকৃত এই কবিতাগুলো। এবং আসলে ওই যে যে কবিতাগুলো, ওই তার বন্ধুটা, এখানে একটা কন্ট্রোভার্সি আছে, বন্ধুটাকে নারী না পুরুষ, এটা আসলে একটা কন্ট্রোভার্সি আছে। আচ্ছা, শেক্সপিয়ার নামের প্রতিবর্ণীকরণ দেখেন বাংলায় বলছে শেক্সপিয়ার, দেখেন এরকম প্রশ্নও আসে। শেক্সপিয়ার, শেক্সপিয়ার। ফিল ইন দ্য গ্যাপ প্লে রাইটার, দেখেন আমরা কি বলি, ইংলিশ বলছে, ইংলিশ প্লে রাইটার, সরি, প্রশ্নটা কেমন, ফিল ইন দ্য গ্যাপ কোথায়, এই যে প্লে রাইটার অ্যান ইংলিশ, শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ প্লে রাইটার। আচ্ছা, এখানে আমার একটু মানে প্রিন্টিং প্রবলেমও হয়েছে। শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ প্লে রাইটার, ঠিক আছে, এই বাক্যটা একটু প্রবলেম আছে মেবি। 3 নম্বর, শেক্সপিয়ার ওয়াজ আ রাইটার ফ্রম ইংল্যান্ড। উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে রাইট। ওয়ার ওয়াজ শেক্সপিয়ার বর্ন? স্ট্রাটফোর্ড আপন অ্যাভন। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564. The national poet of England is Shakespeare. Which period of British literature does Shakespeare belong to? Elizabethan. William Shakespeare was an English dramatist and poet of 16th century, অর্থাৎ 1564 সালে জন্মগ্রহণ করেন। Shakespeare lived in the reign of Queen Elizabeth. William Shakespeare is a famous dramatist. Shakespeare was famous for all but one of the following. বলছে শেক্সপিয়ার ওয়াজ ফেমাস ফর অল বাট ওয়ান অফ দ্য ফলোইং। আচ্ছা দেখেন, আহ, আমরা দেখছি যে শেক্সপিয়ার লিখেছেন কি, ট্র্যাজেডি লিখেছেন, কমেডি লিখেছেন, এবং তার আর একটা ধারা আছে যেটাকে ট্র্যাজেডি কমেডি বলা হয়ে থাকে। আসলে এই ধারাটা অন্য কারো না, এটা শেক্সপিয়ার এটা উদ্ভাবন। উদ্ভাবন বলতে কি, উনি ওই যে নাটক লেখার যে ধারাটা, অর্থাৎ অ্যারিস্টটলের যে ধারাটা তিনি যেটা দিয়ে গেছেন পোয়েটিক্সে, সেটাকে তিনি ভায়োলেট করেছেন। অর্থাৎ কমিক এলিমেন্টস অ্যান্ড ট্রাজিক এলিমেন্টস এর মিশ্রণ ঘটানো যাবে না নাটকে, এটা হচ্ছে রেগুলেশন, রুলস, নাটকের রুলস। যে রুলসটাকে শেক্সপিয়ার ভায়োলেট করেছে। ভায়োলেট করলে ওনার কিছু নাটক আছে, যেমন দ্য টেম্পেস্ট, তারপর উপরে একটা নাটক বললাম, ওটার নাম হচ্ছে মেজার ফর মেজার। এই নাটকগুলোতে তিনি কি করছেন, এই ট্রাজিক অ্যান্ড কমিক এলিমেন্টের মিশ্রণ ঘটিয়ে দিয়েছেন, যার জন্য একটা নতুন ধারার উদ্ভাবন ঘটেছে, যাকে বলা হয় ট্রাজেডি কমেডি বা ট্রাজি কমেডি। তাহলে শেক্সপিয়ার কমেডিসও লিখেছেন, ট্রাজেডিও লিখেছেন, ট্রাজিক ড্রামা এটাও লিখেছেন। হুম। আর এই জিনিসটা হচ্ছে আর একটা ধারা, এটা উনি লেখে নাই। বলছে বুর্জিও সি ড্রামা, এটা অন্য কোন একটা দেশের ধারা, ঠিক আছে। এটা এখানে এখানে দেখা যাচ্ছে যে পোর্শন সেটার বা যাই হোক, এখানে ট্রাজিকের সাথে একটা কমিক শব্দ হবে, হ্যাঁ, মিস হয়ে গেছে। 13 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট শেক্সপিয়ার? নিজের শেক্সপিয়ার সম্পর্কে কোনটি ট্রু নয়, মানে সত্য নয়। দেখেন, তিনি একজন কবি ছিলেন, নাট্যকার ছিলেন, অভিনেতাও ছিলেন, তাহলে তিনি কি উপন্যাস লেখেন না? ওই সব উপন্যাস আসেও নাই। 14, শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, সে কেন বিখ্যাত? তার নাটকগুলোর জন্য। তার 37টি নাটক আছে। কয়টা নাটক আছে? তার 37 নাটক আছে। আর তার কবিতা আছে 154টি সনেট। 15, Shakespeare wrote a brilliant dramas. Shakespeare was not a story writer. তিনি ড্রামাটিস্ট, পোয়েট, প্লেরাইট, কিন্তু গল্প লেখেন নাই তিনি। ওই সময় গল্প ছিল না ওইভাবে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ এওয়ার অ্যান্ড ড্যাশ ড্রামাটিস্ট ইংলিশ। শেক্সপিয়ার কম্পোজ মাস অফ হিজ প্লেস ইন হোয়াট সর্ট অফ ভার্স? কোন ভাষায় লিখেছেন? আয়াম্বিক পেন্টামিটারে। ওথেলো, ম্যাকবেথ and হ্যামলেট আর থ্রি ফেমাস ট্র্যাজেডিজ অফ শেক্সপিয়ার। Who has written the play Julius Caesar? William Shakespeare. William Shakespeare is not the author of, কোনটা লেখেন নাই? হোয়াইট ডেভিল। আর টিথোনাস অ্যান্ড্রোনিকাস উপরে পেয়েছিলাম, টেমিং অফ দ্য শুরু, আর একটা হচ্ছে হ্যামলেট। এই টেমিং অফ দ্য শুরু মুখরা রমণী বশীকরণ, মেবি মুনিশ চৌধুরী এটাকে বাংলা অনুবাদ করেছিলেন। এই উইলিয়াম শেক্সপিয়ারের আর একটা কমেডি আছে, কমেডি অফ হিউমার্স, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস নামে অনুবাদ করেছিলেন। আর আর একটা আছে মানে রূপার কৌটা, সেজন্য কোনটা যে অনুবাদ করেছেন। আচ্ছা, হোয়াইট ডেভিল, এটা হচ্ছে ওনার না, এটা হচ্ছে ওই আরেকজন রাইটারের লেখা, সেটা হচ্ছে ডাচেস অফ মালফি। লিখছে কে?
ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফি আর একটা যে লিখেছে, হোয়াইট ডেভিলও সে লিখেছে। ডাচেস অফ মালফি নামটা মনে আসতেছে না রাইটারের। আচ্ছা, এরপর আমরা দেখি 22। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিটেন বাই শেক্সপিয়ার, নিচের কোনটি শেক্সপিয়ার লেখা নয়? ডক্টর ফাস্টাস আমরা উপরে পড়েছি। আচ্ছা, হু রোট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড মিডসামার নাইটস ড্রিম? এই টেম্পেস্টটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ লাস্ট রাইটিং, যাকে বলা হয় থাকে সুয়ান সং। এই যে টেম্পেস্টটাকে কমেডিও বলা হয়, আবার অনেকে বলে থাকে ট্র্যাজেডি কমেডি। আর মিডসামার নাইটস ড্রিম এটা একটা কমেডি, উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার মেজার ফর মেজার, যেটা বলছিলাম একটু আগে আপনাদের, এটা একটা ট্র্যাজেডি কমেডি। এটাকে কমেডিও বলা হয়, আবার ট্র্যাজি কমেডিও বলা হয়। মাস অ্যাডো অ্যাবাউট নাথিং ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। 26, হু রোট দ্য টেমিং অফ দ্য শুরু? এই যে শেক্সপিয়ার। এই যে মুখরা রমণী বশীকরণ। উইলিয়াম শেক্সপিয়ার রোট সনেটস, ট্র্যাজেডিস অ্যান্ড কমেডিস। পিক পিক দ্য ওড ওয়ান আউট, নিচের কোনটি ওড? দেখেন, ম্যাকবেথ, হ্যামলেট, লিয়ার শেক্সপিয়ারের লেখা। আর অ্যান্টিগনে, অ্যান্টিগনে শেক্সপিয়ারের লেখা নয়। অ্যান্টিগনে কার লেখা? অ্যান্টিগনে হচ্ছে সফোক্লিসের লেখা। সফোক্লিস হচ্ছে একজন গ্রিক মানে ড্রামাটিস্ট। তিনি ট্র্যাজেডি লিখেছিলেন, অ্যান্টিগনে। তারপরে আপনারা জেনে থাকবেন যে ওই যে ইডিপাস, আমরা যে পড়ে থাকছি যে ইডিপাস, ইডিপাস, অ্যান্টিগনে, এগুলো হচ্ছে সফোক্লিসের লেখা। ইডিপাস হচ্ছে যে গল্পটা আপনারা সবাই জানেন, আপনাদের গত ক্লাসে বা কোনো ক্লাসে আমি আলোচনা করেছিলাম, সেটা আবার যদি সুযোগ পেয়ে আলোচনা করবো কোনোদিন। আচ্ছা, 29, হুইচ ওয়ান ডাজ নট ফল ইনটু দ্য সেম ক্যাটাগরি? নিচের সেম ক্যাটাগরিতে কোনটি নয়? দেখেন, রোজালিন, অফেলিয়া, কর্ডেলিয়া, ডেসডিমোনা। আপনারা এখানে কিন্তু ডিপ কোয়েশ্চেন খুব, এই জন্য বুঝবেন না। কিন্তু দেখেন, রোজালিন্ড হচ্ছে অ্যাজ ইউ লাইক কমেডি, তার নায়িকা হচ্ছে রোজালিন্ড। অফেলিয়া, অফেলিয়াকে, অফেলিয়া হচ্ছে হ্যামলেট যে ট্র্যাজেডি, তার নায়িকা অফেলিয়া। কর্ডেলিয়াকে, কর্ডেলিয়া হচ্ছে কিং লিয়ার নাটকে কিং লিয়ারের কোন মেয়ে? গনেরিল, রিগান, কর্ডেলিয়া, অর্থাৎ ছোট মেয়ে। কর্ডেলিয়া ছিল সবচেয়ে ভালো মেয়ে, যে বাবাকে সত্য কথা বলেছিল। বাবা, যে বাবাকে, বাবা জিজ্ঞাসা করেছিল যে তিন মেয়েকে যে বৃদ্ধ হয়ে গেছে বাবা, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে মনে করছে যে আমি আমার রেসপন্সিবিলিটি থেকে বিদায় নিব, আমার এই সিংহাসন রাজত্ব তিন কন্যার মধ্যে ভাগ করে দিয়ে আমি কি করব, দায়িত্ব থেকে অবসর নিয়ে ঘুরে বেড়াবো। তাই আমি আমার তিন কন্যার মাধ্যমে আছে আমার সম্পত্তি ভাগ করে দেব, কিন্তু হাউ আই উইল ডিভাইড মাই অ্যাসেট টু মাই ডটার্স? কিভাবে আমি তাদের কাছে ভাগ করে দেব? তখন ভাবলো যে তাদের কাছে শুনবো কি আমাকে কত ভালোবাসে। তখন যখন বড় মেয়ে রিগানের কাছে গেল, মেয়ের নাম নাম তো এইমাত্র বললাম। আর যে হচ্ছে, যখন সে বড় মেয়ের কাছে গেল, তখন সে বলল যে, যেভাবে বলে আর কি, বাবাকে প্রাণের থেকে ভালোবাসি, সব থেকে ভালোবাসি, যতভাবে বলা সম্ভব সবকিছু বলল। তখন মেজো মেয়ের কাছে গেল, মেজো মেয়েও ঠিক একই ভাবে বলল, বাবাকে যত তোষামত করা যায়। ফাইনালি যখন ছোট মেয়ে কর্ডেলিয়ার কাছে গেল, এবং আসলে আহ কিং লিয়ার তার ছোট মেয়ে কিন্তু কর্ডেলিয়াকে খুবই ভালোবাসতো, অত্যন্ত ভালোবাসতো বাকি দুই মেয়ে থেকে, রিগান এবং আম, আরেক মেয়ের নাম তো এখনই বললাম, ভুলে গেছি, যাই হোক আমার ব্রেন থেকে চলে গেছে। আচ্ছা, তখন ছোট মেয়ে কর্ডেলিয়া বলল যে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু একটা কন্ডিশন আছে, যখন তুমি আমাকে বিয়ে দেবে, একটা ব্যাপার আছে, তখন আমার স্বামীকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসবো। যখন একটা সত্য কথা বললো, তখন বাবার ভালো লাগলো। তখন কি করলো, বাবা কি করলো, কর্ডেলিয়াকে তার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করলো। আর পরবর্তীতে কি হলো, ওই যে যে বড় দুই সন্তান গনেরিল এবং রিগান, দে বিট্রেড উইথ দেয়ার ফাদার্স, বাবা মার সাথে কি করলো, বিট্রে করলো। রিগান, কিং লিয়ার সে যে রেসপন্সিবিলিটি বিদায় নিল, সে চেয়েছিল যে আমি কোন দায় দায়িত্ব পালন করবো না, কিন্তু তে অনেক সুযোগ সুবিধা উপভোগ করতে চেয়েছিল, তো মেয়েরা সেটা দিল না। পরবর্তীতে সে যখন বুঝতে পারলো, তখন আর তার কোনো পথ ছিল না।
তার জীবন ছিল অনেকটা কষ্টের, অনেকটা দুঃখের। পরবর্তী তার মাসুল তাকে জীবন দিয়ে দিতে হয়, এবং মাসুল কিন্তু কর্ডেলিয়াকেও দিতে হয়। কিন্তু ইসের আগে একটা বাবা কখন তার সন্তানের কাছে বলে যে, মা, আমার যদি সুযোগ থাকতো আমি তাহলে তোমার পার কাছে নত হয়ে মাপ চাইতাম। বাবা এই কথা বলছে একজন রাজা। একজন রাজা, সে বলছে আই এম সিন মোর দ্যান সিনিং। তিনি বলছেন আসলে আমি যতটুকু পাপ করেছিলাম তার থেকেও আমার সাথে বেশি পাপ করা হলো। আমি যে অপরাধ করেছিলাম তার থেকে আমাকে বেশি পানিশমেন্ট দেওয়া হলো। তার জীবনের উপলব্ধি ছিল এরকম। তাই এই যে যে আমরা দেখছি, দেখেন, অফেলিয়া এটা একটা শেক্সপিয়ার একটা ট্রাজেডির নায়িকা, কর্ডেলিয়া শেক্সপিয়ারের ট্রাজেডির নায়িকা, ডেসডিমোনা শেক্সপিয়ার আরেকটা ট্রাজেডির নায়িকা। কি যে এটা হচ্ছে ডেসডিমোনা হচ্ছে, এটা হলো এই নাটক। এই যে কই গেল, ওথেলো। ওথেলো নাটকের নায়িকা ছিল ডেসডিমোনা। এই ওথেলো ছিল, পরীক্ষা বিসিএসও এসেছে, যে মুর এই জাতিতে ছিল বুশ খ্রিস্টান মুর। মুররা কেমন? দে আর আফ্রিকান, তাদের হেরিটেন্স ছিল আফ্রিকান হেরিটেন্স তারা। এবং এই ওথেলো, সে ছিল নিগ্রো, কালো। ডেসডিমোনা ছিল পরমা সুন্দরী, হোয়াইট। ডেসডিমোনার বাবা ছিল যোদ্ধা। ডেসডিম এবং এই ডেসডিমোনার বাবা ওথেলোকে মাঝে মাঝে নিমন্ত্রণ করতো, কারণ ওথেলো বড় যোদ্ধা ছিল। ওথেলো আসতো ডেসডিমোনাদের বাড়িতে, যুদ্ধের অনেক গল্প করতো। কিন্তু লোকটা তো কালো, কিন্তু সুঠামদের অধিকারী ছিল। তার এই গল্প শুনে শুনে, যুদ্ধের বিবরণ শুনে শুনে ডেসডিমোনা ওথেলোর প্রেমে পড়ে যায়। ডেসডিমোনা ফেল ইন লাভ উইথ ওথেলো। বাট যখন বিয়ের ব্যাপার আসলো তখন কি, ডেসডিমোনার পিতা এটা মেনে নিল না, মানলো না। তখন কি হলো, ওথেলো ওথেলোর সাথে ডেসডিমোনা পালিয়ে গেল। ডেসডিমোনার বাবা অনেক কষ্ট পেল, অনেক অভিশাপ দিল। একটা ব্যাপারগুলো, তার মানে কি পিতামাতাকে কষ্ট দেওয়া কারো ঠিক না? এটা একটা লার্নিং। পরবর্তীতে যেটা দেখা গেল যে ওথেলো ওথেলো ছিল নিগ্রো, কালো। তার নিজের মধ্যে একটা ইনফিনিটি কমপ্লেক্স ছিল, হীনমন্যতা ছিল। সে সবসময় ডেসডিমোনাকে সন্দেহ করত। সবসময় ভাবছো আমি একজন কালো, একজন এত সুন্দরী রমণী, যে কারণে এই জিনিসটাই, এই যে যে সন্দেহটাই, এখন কি হলো, কাল হয়ে দাঁড়ালো ডেসডিমোনার পিছনে। এবং ডেসডিমোনিয়া অনেক সুন্দরী থাকলেও আসলে মাথায় একটু বুদ্ধি কম ছিল। মানে একটা কথা বলা হয়ে থাকে, শেক্সপিয়ারই বলেছেন বা জর্জ বার্নার্ড শাও বলেছেন যে সৌন্দর্য এবং বুদ্ধি একসাথে থাকে না। তা এখানে ডেসডিমোনার ক্ষেত্রেও তেমনটাই ছিল। যে কারণে অনেক কিছু বলা সম্ভব না, একটা কিছু বলতে গেলে অনেক মানে সময় লেগে যাবে এগুলা। পরবর্তীতে একটা সময় বিভিন্ন ই করে এই ওথেলো কি করলো, ডেসডিমোনাকে হত্যা করে, গলা টিপে হত্যা করে। এটাই ছিল ট্র্যাজেডি। এবং এখানে একটা ক্যারেক্টার ছিল আয়াগো, এটাকে বলে জাত শয়তান। মানে ও কেন শয়তানি করে ও নিজেই জানে না। এই দেখবেন যে ইন্ডিয়ান সিরিয়ালে আছে কিছু মানুষ শয়তানি করতেই থাকবে, কেন করে তা জানি না, এটা তাদের নেচার। এই আয়াগো তেমন একটা ক্যারেক্টার। এ কেন শয়তানি করে, কেন মানুষের পিছনে লাগে, এ নিজেই জানে না। ওর কাজই হচ্ছে শয়তানি করা। এবং এই এই হচ্ছে এদের ট্র্যাজেডি গুলার পিছনে মূল কারণ। এবার আমরা দেখি, দেখেন, এই যে যে আলোচনা করলাম, আসলে অনেক কিছু আলোচনা, কিং লিয়ার তো একটু বললাম, বললে অনেক কিছু বলা যায়। তাহলে আপনারা এই প্র্যাকটিস গুলো দেখবেন, ঠিক আছে? এগুলো যেগুলো বলছি করলে পারবেন। সাহিত্য আলোচনা করতে গেলে অনেক কিছু আলোচনা করা যায়। জুলিয়াস সিজার এগুলো একটু পড়বেন, সব আছে, একটু পড়লে বুঝতে পারবেন। আর সময় থাকলে আমরা পরবর্তী সাহিত্যিক ক্লাস তো অনেকগুলো নেবো, আর এগুলো থাকলেও আলাদা আলাদা শেক্সপিয়ার আলাদা পড়িয়ে দেবো যদি সময় সুযোগ হয়। আচ্ছা, এরপরে এই যে মেইন রাইটিং গুলো সবগুলাই প্রায় দেওয়া আছে। এবার আমরা দেখবো যে বেন জনসন, এনার কিছু বিখ্যাত রাইটিং আছে, ভলপনি, দ্য অ্যালকেমিস্ট।
এই ভলপনিটা আসতে পারে, এছাড়া আর একটা আছে সাইলেন্ট ওম্যান, এইটা আসে বিভিন্ন পরীক্ষায়। আর এখানে আমরা জানবো একটা বিষয়, দা ইউনিভার্সিটি উইকস। ওই সময় অক্সফোর্ড ক্যামব্রিজে পড়তো এমন কিছু রাইটার ছিলেন যাদেরকে একসাথে ইউনিভার্সিটি উইটস বলা হয়ে থাকে। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে লন্ডনের একদল তরুণ রসিক নাট্যকার ইউনিভার্সিটি উইটস নামে পরিচিত, যারা সকলে ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা হলেন ক্রিস্টোফার মার্লো, ওই যে ক্রিস্টোফার মার্লো ইনি হেড ছিলেন, থমাস কিট, থমাস ন্যাশ, রবার্ট গ্রিন, জন লিলি, জর্জ পিল, থমাস লজ। আপনারা নামগুলো একটু পড়ে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরা ছিলেন ইংল্যান্ডের নাট্য আন্দোলনের বাহক। এলিজাবেথেন পিরিয়ডের অধিকাংশ নাটক কুইন এলিজাবেথের সামনে মঞ্চস্থ করা হয়। প্রথম মঞ্চস্থ নাটক গর্ভনাথ। আচ্ছা দেখেন, তাহলে আমরা এই নামগুলো এই জেনে জেনে রাখবো, এই যে ইউনিভার্সিটি কারা ছিল এটাই। আর যদি কয়েকটা নাম জেনে থাকি, দরকার নাই। এইগুলোর দরকার হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি কোনটা সেটা, থমাস কিড। এই যে ওনার দা স্প্যানিশ ট্র্যাজেডি, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কাল লেখা। নামগুলো জানলেই হচ্ছে। হু ইজ দা ইউনিভার্সিটি উইটস ইন দ্য ফলোইং লিস্ট? কে ইউনিভার্সিটি উইটস? রবার্ট গ্রিন। পিল ইজ আ dramatist. The play The Spanish Tragedy is written by Thomas Kidd. এরপরে দেখেন আমরা শর্ট করে যে জেকোবিয়ান পিরিয়ড, এটা 1603 থেকে 1625 খ্রিস্টাব্দ। এর মধ্যে কে ছিলেন? জন ডান, তিনি একজন কবি ছিলেন, এবং তার কিছু গুরুত্বপূর্ণ কবিতা যেমন দ্য গুড মরো, দ্য ক্যানোজাইজেশন, দ্য সানরাইজিং, এই বিষয়গুলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জন ডান হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট নামে পরিচিত, এবং মেটাফিজিক্যাল পোয়েট নামে, কবিতা নামে যে একটা নতুন ধারা, এই ধারাটাকে তিনি নিয়ে আসছিলেন। অর্থাৎ মেটাফিজিক্যাল ধারাটা এমনই ধারা, আপনার কাছে প্রথমে দেখে মনে হবে জিনিসটা অবাস্তব, কিন্তু যদি আপনি, ইফ ইউ থিঙ্ক উইথ ইউর উইট, আপনি যদি আপনার উইট দিয়ে চিন্তা করেন, তখন দেখবেন যে এটা আউটস্ট্যান্ডিং থট। তিনি ভালোবাসাকে এমন এমন ভাবে তুলনা করেছেন যে উনি একজন লাভ পোয়েট, লাভ ট্রিটমেন্ট করেছেন। বলছেন যে আমরা অঙ্ক করি কম্পাস দিয়ে, কম্পাসে দুইটা লেগ থাকে, দুইটা কাঁটা থাকে। বলছে লাভার অ্যান্ড বিলাভেড, দুইজন কি, দুইটা লেগ, একটা ছাড়া একজন অসম্ভব, ইনসেপারেবল পার্ট। দুইটা কাঁটাকে এইভাবে তিনি চিন্তা করছেন। আবার বলছেন যে একটা কম্পাসকে আপনি ঘুরাবেন, একটা মিডিল আছে, একটা মুভমেন্ট পয়েন্ট আছে। বলছে যে যেটা হচ্ছে মিডিল, যেটা আপনি স্টেবল থাকে, সেটা বলছে সেটা হচ্ছে বিলাভেড তুমি, আর যেটা ঘুরছে সেটা আমি, তোমাকে কেন্দ্রীভূত হয়ে আমি ঘুরছি। এরকম আউটস্ট্যান্ডিং অনেক কম্পারিজন তিনি তুলে ধরেছেন মেটাফিজিক্যাল পোয়েটরা। এই যে ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, এই কবিতা অসাধারণ, অসাধারণ মেটাফিজিক্যাল কনসেপ্ট তুলে ধরা হয়েছে। এই যে দ্য গুড মরো, এই কবিতা খুব সুন্দর। এই যে বলছে, ইফ আর টু লাভস বি ওয়ান and thou and I loves alike, the none to slacken, none can die। এই যে মনে হচ্ছে যে কেউ, আমাদের ভালোবাসা মারা যাবে না, আসলে কি এটা অসম্ভব, কিন্তু আসলে এটা সম্ভব। এই যে আপনাদের যে কথা বললাম, সেই সেন্টেন্স, এটা হচ্ছে এই কবিতায়, আর ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। আচ্ছা, জন ডান ওয়াজ আ মেটাফিজিক্যাল পোয়েট হু রোট দ্য পোয়েম দ্য গুড মরো, জন ডান, হু রোট দ্য পোয়েম দ্য গুড মরো, জন ডান। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, দিস লাইন ইজ রিটেন বাই জন ডান। এবার দেখবো জন ওয়েবস্টার, এই যে দ্য ডাচেস অফ মালফি, দ্য হোয়াইট ডেভিল। এই সেই সময় নামটা মনে আসতেছিল না আমার। এই যে দ্য ডাচেস অফ মালফি, দ্য হোয়াইট ডেভিল, এর লেখককে জন ওয়েবস্টার। এই যে দ্য ডাচেস অফ মালফি রিভেঞ্জ ট্র্যাজেডি, আপনাদের আলোচনা করেছিলাম শুরুতেই। হোয়াইট ডেভিল, আচ্ছা, দ্য হোয়াইট ডেভিল ইজ রিটেন বাই ওয়েবস্টার। এবার দেখি ক্যারোলাইন এস, 1625 থেকে 1649। এখানে আপনার কিছু কবিতা আছে যাদেরকে ক্যাভিলিয়ার পোয়েটস বলা হয়ে থাকে, যেমন রবার্ট হেরিক, থমাস ক্যারিউ, জন সাকলিং, আব্রাম কাউলে। কত লাগবে না, রবার্ট হেরিকটা মনে রাখবেন, আর লাগবে না। এই রবার্ট হেরিক হচ্ছে, উনি টু ড্যাফোডিলস নামে একটা কবিতা লিখেছেন। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শুধু ড্যাফোডিলস নামে একটা কবিতা লিখেছেন।
না, এই বিখ্যাত কবিতা টু ড্যাফোডিলস এটা আসে, এটা আগে ক্লাস ইন্টারমিডিয়েটের বইতে আগে এটা ছিল, টু ড্যাফোডিলস কবিতাটি। Which of the following is written by Robert Herrick? To Daffodils. In the poem To Daffodils, the poet weaves over short-lived human life. To Daffodils, human life is compared with morning dew. এই কবিতা আগে ইন্টারমিডিয়েট বইতে ছিল, এই জন্য এরকম কোশ্চেন আসতো। আচ্ছা, এবার জর্জ হারবার্ট, ইনিও একজন মেটাফিজিক্যাল কবি। জর্জ হারবার্ট ইনিও একজন মেটাফিজিক্যাল কবি। তার বিখ্যাত কবিতাগুলো স্টার উইংস, দ্য কলার। আচ্ছা, এবার আমাদের বলতে জন মিল্টন, ইনি হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে পণ্ডিত কবি এবং সবচেয়ে শব্দ ব্যবহার করেছেন বেশি ইনি, প্রায় 30,000 ওয়ার্ড ব্যবহার করেছেন তিনি। তার বিখ্যাত রাইটিং প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ট, যেখানে কিভাবে অ্যাডাম এবং ইভ স্বর্গ হারালো সেটা তুলে ধরা হয়েছে, কিভাবে আবার স্বর্গকে লাভ করলো সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর আর তার এই লিসিডাস এটাও আসে পরীক্ষায়, আর অ্যারিপো গীতিকা এটাও পরীক্ষায় আসে। এখানে সে বিখ্যাত কথা যে বেটার টু রেইন ইন হিল দ্যান টু সার্ভ ইন হেভেন, বলছে স্বর্গ, বলছে স্বর্গে দাসত্ব করা থেকে নরকে রাজত্ব করা অনেক ভালো, শয়তানের উক্তি। আর এখানে এই মূল থিম হচ্ছে টু জাস্টিফাই দা ওয়েস অফ গড টু ম্যান, টু জাস্টিফাই দা ওয়েস অফ গড টু ম্যান, এটা হচ্ছে মূল থিম। এটাও বিভিন্ন পরীক্ষাতে বিসিএস ও আসছে। ওয়ান অফ দ্য ফলোইং অথর্স হু রোট অ্যাজ অ্যান ইপিক, ইপিক লিখছেন কি জন মিল্টন, তিনিই প্রথম ইপিক পোয়েট। হু অফ দ্য ফলোইং ইজ আ ফেমাস এপিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার, জন মিল্টন। আচ্ছা, মিল্টনস প্যারাডাইস লস্ট ইজ আ পোয়েম, অর্থাৎ ইপিক। প্যারাডাইস লস্ট কাব্যের রচয়িতা জন মিল্টন। হু রোট দ্য ইপিক প্যারাডাইস লস্ট, একই কোয়েশ্চেন বারবার, জন মিল্টন। মিল্টনস প্যারাডাইস লস্ট ইজ আ রিলিজিয়াস এপিক, ধর্মীয় এপিক। প্যারাডাইস লস্ট অ্যাটেম্পটেড টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, একটু আগে বললাম যেটা সেটা। আচ্ছা, দ্য মেইন ক্যারেক্টার অফ প্যারাডাইস লস্ট, বুক 1 and 2, এটা হচ্ছে অনেকগুলো অংশ তো, অনেক সময় এরকম এই করে দেয় স্যাটার্ন। দেখেন এই যে যে বুক 1 এবং 2, এখানে কিন্তু নায়ক হচ্ছে স্যাটার্ন, বুক 1 এবং 2 এর নায়ক হচ্ছে স্যাটার্ন। ওই যে বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, জন মিল্টন। এগুলো এখানে আছে, আপনারা পড়লেই পারবেন। আর অ্যান্ড্রু মার্ভেল, ইনি একজন লাভ পোয়েট, লাভের অনেক ট্রিটমেন্ট করেছেন। তার বিখ্যাত কবিতা টু স্কয়মিস্ট্রেস, দ্য ডেফিনেশন অফ লাভ। অ্যান্ড্রু মার্ভেল ওয়াজ আ মেটাফিজিক্যাল পোয়েট হু রোট দ্য পোয়েম টু স্কয়মিস্ট্রেস, অ্যান্ড্রু মার্ভেল। আসলে অনেক কিছু আলোচনা করা যায়, মানে দেখা যাচ্ছে আমরা তো এগুলো যখন পড়াশোনা করেছি আমাদেরকে একটা কবিতায় আমরা 2-3 দিন পড়তাম। আসলে এগুলো অনেক কিছু পড়লে অনেক মজা, তো অনেক কিছু জানার দরকার নেই, যেটুকু বলছি বা আপনারা পড়বেন দেখবেন যে একটু শুনলে বুঝলে মনে থাকবে, মজাও লাগবে, জাস্ট এটাই। আচ্ছা, এবার হচ্ছে কমনওয়েলথ পিরিয়ডের সময়কাল মনে রাখবো 1649 থেকে 1660, এটাই। আচ্ছা, এটুকু মনে রাখলে হচ্ছে। এবং এই যুগে আমরা ছাত্র, এই যে থমাস হবস, এই যে জেরমি টেইলর, এনারা ছিলেন। এই অনেক সময় আসতে পারে থমাস হবস কোন যুগের লেখক ছিলেন, তাহলে আমরা কমনওয়েলথ পিরিয়ডে, এগুলাই তাহলে মোটামুটি আপনার এমসি গুলো একটু দেখলে পারবেন, সবাই অসুবিধা হবে না। আমরা তাহলে আমাদের ক্লাস এখন শেষ করব। তার আগে যদি আপনাদের কারো কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারবেন। আচ্ছা, এখানে এরকম আসছে কেন, পার্টিসিপেন্টস, কেউ যদি কোনো কিছু বলতে চান তাহলে আনমিউট করে কথা বলতে পারেন, নাহলে আমরা এখন ক্লাস শেষ করব। আর আমাদের নেক্সট ক্লাস আছে আগামী পরশু, আগামীকালকে পরীক্ষা আছে, সবাই পরীক্ষার প্রস্তুতি নিন। আর 1 মাসের তো রুটিন দেওয়া আছে, রুটিন গুলো অনুসরণ করবেন, ওখানে সবকিছু ডিটেলস লেখা আছে, সবকিছু ডিটেলস। কারো কি কোনো কোয়েশ্চেন আছে, এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে, এনি কোয়েশ্চেন?
আচ্ছা, এটিও পিলির পরীক্ষা কখন হবে এটা আপাতত বলা যাচ্ছে না, যখন সম্ভব হবে বলে দেবো। আর লিটারেচারে 1 আর 2 এর লেকচার শিট তো দেয়া ছিল, আর 1 আর 2 তে একসাথে। আচ্ছা, দরকার হলে আবার দিয়ে দেবো, সমস্যা নেই। আসলে আপনারা খেয়াল করেন না সবাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে, এনিওয়ান? আচ্ছা, সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন।